আসসালামু আলাইকুম। দ্য মুফাসসিল শোতে আমি মুফাসসিল আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই শোতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে ও স্বল্প সময়ের মধ্যে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা সম্ভব। আমাদের আজকের এই শোতে উপস্থিত আছেন আমাদের সাথে জনাব মোহাম্মদ ইয়াসির স্যার। তিনি টিসল বাংলাদেশের ফাউন্ডার এবং টিসল কিডস সেন্টারেরও ফাউন্ডার। তিনি প্রায় ২ যুগের কাছাকাছি সময় ধরে এই ইংরেজি নিয়ে কাজ করছেন, শুদ্ধ উচ্চারণে ইংরেজি ফনেটিক্স এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। স্পোকেন আইএলস থেকে শুরু করে ইংরেজির যাবতীয় সলিউশন তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রোভাইড করে আসছেন। এছাড়াও ইয়াসির স্যারের যে সিগনেচার কোর্স, সিগনেচার প্রনাউন্সিয়েশন কোর্স, এটির মাধ্যমে ফনেটিক্সের মাধ্যমে শুদ্ধ উচ্চারণে কিভাবে ইংরেজি শেখা যায় এই বিষয়ে তিনি এইখানে শিখিয়ে থাকেন। তো আমরা সরাসরি ইয়াসির স্যারের কাছে চলে আসছি। তো স্যার কেমন আছেন? ফাইন, আলহামদুলিল্লাহ। হাউ অ্যাবাউট ইউ স্যার? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি খুবই এক্সাইটেড আমার দর্শকদেরকে আজকে আপনার মাধ্যমে ইংরেজি বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং আপনার সম্পর্কেও আমরা জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো স্যার, শুরুতে যদি আমাদেরকে একটু বলতেন এই যে ইংরেজি শেখা বা শেখানোর জার্নি, এটি আপনি কিভাবে শুরু করলেন বা কখন থেকে শুরু করলেন? ওয়েল, ইটস অ্যান অ্যামেজিং স্টোরি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো আমার একজন খুবই স্মার্ট একজন টিচার ছিলেন, ডক্টর রিয়াজুর রহমান। হি ইউজড টু টিচ আস অডিটিং। তো এই স্যার দেখতে যেমন সুন্দর, লম্বা চওড়া ফর্সা, মনে হবে একজন ব্রিটিশ একজন ভদ্রলোক, এবং উনি আইএলসে খুব সুন্দর একটা স্কোর করা, এবং উনি আইএলসে হাই একটা স্কোর করা 8.5। অ্যান্ড উনি যখন লেকচার দিতেন, আমরা না হোল ক্লাস হা করে থাকতাম, এত সুন্দর করে ইংলিশ বলা যায়। সো হি ওয়াজ মাই মোটিভেশন অ্যাকচুয়ালি। তারপর আমি বিদেশে পড়তে গিয়ে কিছু বিদেশি টিচার্স পেয়েছি, তো তাদের বলার ধরনই অন্যরকম। তো আমি বলতে পারি যে আমার অনুপ্রেরণার পেছনে আমার স্যাররা আসলে মেন ভূমিকা রেখেছে। মাই টিচার্স আর মাই মোটিভেটার্স। আর একটা কষ্টকর ঘটনা আছে, সেটা অপমান থেকে এই ফিল্ডে আসা। বলবো, খুব মজা পাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে 94-এ বোর্ড স্ট্যান্ড করি। তো ভাবসাব যে অনেক ইংলিশ জানি। হ্যাঁ, তো আসলে তো আমি গ্রামার ভালো জানি, তো স্পিকিং তো ইট ওয়াজ নট দ্যাট গুড অ্যাকচুয়ালি। তো ঢাকায় আসলাম, এখন টিউশন তো করতে হবে, গরিবের ছেলে। হ্যাঁ, তো টিউশন নিলাম। আই গট টিউশন একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, হার নেম ওয়াজ মিতু। আমি এটা বিভিন্ন জায়গায় বলে থাকি। তো ও মেপে লেপে পড়তো। শি ওয়াজ ইন ক্লাস 3। তার মানে ছোট্ট একটা বাচ্চা। তো আমি যখন আমাদের বাড়ির দক্ষিণবঙ্গে, সো আইভ গট সাম টোন অ্যান্ড টোনাল ইম্প্যাক্ট। আমার ইংলিশ ভাষায় এরকম ইম্প্যাক্ট রয়েছে। যেমন ধরেন আমাদের দক্ষিণবঙ্গের মানুষরা যুক্ত বর্ণ ইংরেজিতে উচ্চারণ করতে সমস্যা ফেস করে। আপনি বলবেন ব্লু, সে বলবে বুলু। আপনি বলবেন ক্লু, সে বলবে কুলু। আপনি বলবেন প্লেট, সে বলবে পেলেট। আপনি বলবেন ব্রিজ, সে বলবে ব্রিজ। সো এই ব্রিজের প্রবলেমে আমিও ছিলাম। তো এই মিতু, শি ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড নটি। তো আমি আবার একটু কড়াকড়ি ভাব নিতাম যে স্টুডেন্ট একটু চাপ টাপ দিয়ে পড়ালে গার্ডিয়ান খুব পছন্দ করবে। তো আমি একটু চাপ দিয়ে ওকে পড়ানো শুরু করলাম যে হ্যাঁ, দুষ্টামি, নো নটিনেস, নাথিং লাইক দ্যাট, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, সুপার সিরিয়াস। তো এরকম করছিলাম। তো এখন মিতু আমার উপর খেপে গেছে, বুঝছেন। তো এখন ওনা আমাকে একটা টেক্সট পড়তে দিয়েছে, ইংলিশ টেক্সট। তো ইংলিশ টেক্সটটা পেয়ে আমি পড়ে শোনালাম ওকে, এবং আই মেড লট অফ মিস্টেক্স, এবং সে বাম হাত মুখে দিয়ে হাসা শুরু করেছে। এবং আমি এটা খুব বুঝতে পেরেছি যে আই ওয়াজ মেকিং সাম মিস্টেক্স। তখন আমার তো জেদ বেড়েছে, পিচ্ছি মায়া। তো এখন আমি মিতুর সাথে একটু চালাকি করলাম, বললাম যে মিতু শোনো, তুমি প্রত্যেক দিন পড়ে শোনাবা, এক পেজ দেখি তোমার কোথায় কোথায় ভুল হয়, কি ঠিক হয় কি না। মাই ইন্টেনশন ওয়াজ আমি ওর কাছ থেকে শিখব।
এইটাও এই 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 ছোটো মেয়ে বুঝতে পেরেছে যে দ্য টিচার ইজ লার্নিং ফ্রম মি। তো এরপরে সে আমাকে আরও একটু মোটামুটি ছোটোখাটো অপমান করার জন্য, মানে ওর মধ্যে একটা জেদ সাবসেস, আমাকে কড়াকড়ি করেছেন না, দাঁড়ান। এরপরে ওই সময় আপনার ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ারে আপনার গান পাওয়া যেত, ওই যে তো মাইকেল জ্যাকসনের একটা সিডি ছিল, ওই গান সিডি টেনে আমাকে মিতু বললো, স্যার ওয়ান লিসেন টু ইংলিশ সংস। এত সুন্দর উচ্চারণে সে বলল, তো আমি বুঝতাম কিন্তু বলতে পারতাম না। তো এখন ইংলিশ মিডিয়াম টিউশন করলে কিন্তু টাকা বেশি পাওয়া যায় সত্যিকার অর্থে, হ্যাঁ, আর 15-20 হাজার টাকা 25 হাজার টাকা পর্যন্ত একটা টিউশন থেকে দেয়, আরও বেশিও দেয়। তো আমার টিউশনও দরকার। তো আমি মিতুকে বললাম যে, ও বললো কি আমাকে, স্যার ওয়ান লিসেন টু ইংলিশ সংস। আমি বললাম, মিতু আই ডোন্ট লাইক ইংলিশ সংস, আসলে তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ সংস, হ্যাঁ। তো তারপরেও প্রেস্টিজ বাঁচানোর জন্য এই সিডিটা নিয়ে আসলাম। ওদিন আমি একটা জেদ ধরলাম, ওয়ান ডে আমি এই ইংলিশ উচ্চারণের ফিল্ডে এমন একজন হতে চাই এবং আমি একজন চেঞ্জ মেকার হতে চাই। আই স্টার্টেড মাই লার্নিং জার্নি। সো আমার টিচার্সরা ছিলেন প্রথম মোটিভেটর। তাদের দেখে আসলে আপনার কিন্তু সামনে স্যাম্পল লাগে, আপনি কেমন কার মতো হতে চান, হ্যাঁ মোটিভেশনের। হ্যাঁ, আপনার একটা মডেল লাগে যে আমি এমন হতে চাই। আমরা একটা কান্ট্রিরও কিন্তু মডেল চাই, আমরা সিঙ্গাপুরের মতো হতে চাই, মানুষের ক্ষেত্রেও আমরা কার মতো হতে চাই। তো আমি ডক্টর রিয়াজুর রহমান, আমার স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার মতো, আর্থার লায়ং ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, তার মতো আমার কয়েকজন আইডল ছিলেন এরকম টিচাররা। আর এদিকে ছিল জেদ আর অপমান। তো পরে আমি একটা আর্টিকেলে পড়েছি আমেরিকান একটা জার্নালে, যে কোনো লার্নিংয়ে যদি আপনার জেদ না থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি গ্রিট, GRIT, আপনার জেদ থাকতে হবে। দেখবেন দুইটা কুকুর হ্যাঁ হ্যাঁ এরকম করে, ওখান থেকে গ্রিট শব্দটা এসছে, মানে প্রচণ্ড জেদ, দাঁত কর্মর দিয়ে শিখতে থাকে। অনেক লার্নার দেখবেন ঝিমিয়ে পড়ে, এই জেদ নাই। তো আপনার কোশ্চেনটা আমার আসলে পাস্ট মনে করে দিয়েছে, আমার সেই স্টুডেন্ট লাইফ, টিউশনের লাইফ মনে করে দিয়েছে, আমার টিচারদের কথা মনে করে দিয়েছে। সো থ্যাংক ইউ। তো আমার টিচার্স অ্যান্ড মাই স্টুডেন্ট মিতু, সে স্টিল হয়তো জানে না, এই গল্প শুনতে পারে, ওরও মোটিভেশন ছিল আমার। পরে সে আমাকে অনেক হেল্প করেছে, ও জানে আমি গ্রাম থেকে এসেছি। তো সব মিলিয়ে এই দুই গোষ্ঠী, আমার স্টুডেন্টস থেকে অনেক কিছু শেখা যায়। মানে আমরা অনেক সময় মানে ভাবে থাকি যে আমি সব জানি, দিস ইজ রং অ্যাকচুয়ালি। ইউ ক্যান লার্ন মেনি থিংস ফ্রম স্টুডেন্টস, অ্যান্ড আপনার যদি সেরা শিক্ষক থাকে, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আপনার সম্পর্কে আরো ডিটেলে জানার চেষ্টা করবো এই বিষয়ের মধ্যে দিয়ে। আমার একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে বাংলাদেশের স্টুডেন্টরা তুলনামূলকভাবে দুর্বল থাকে, তারপরেও যে ইংরেজি জানলেই তো হইলো, এখানে খুব বেশি শুদ্ধ উচ্চারণে জানতে হবে অথবা ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে জানতে হবে, এরকম জানার প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু? আসলে কথাটা কিন্তু অনেক শুনতে ভালোই লাগে যে ভাষার উদ্দেশ্য তো মনের ভাব প্রকাশ করা। এখানে তো আমি আপনাকে বোঝাতে পারলেই হলো, এখানে তো এরকম অত প্রমিত সুন্দর ইংলিশ লাগবে এমন তো কথা না। শুনতে ভালো লাগলো না? এটা একটা শয়তানি কথা আসলে। হ্যাঁ, আমি আপনাকে একটু অ্যাক্টিং করে দেখাই। হ্যাঁ, শুনতে কিন্তু ভালোই লাগছে। ধরেন মোবাইলে, আমার মোবাইলটা দিয়ে আপনি যখন মোবাইলে একটা নাম্বারে ডায়াল করেন এবং এই নাম্বারটা ধরেন বন্ধ আছে, তখন আপনি একটা ভয়েস শুনতে পান। Dear customer, the number you're trying is switched up now. You can try later. Thank you. এখন এটা তো ভয়েসটা এভাবে শোনাচ্ছেন, খুব স্ট্যান্ডার্ড ইংলিশ, রাইট? যদি এমন হতো, মনের ভাব প্রকাশ তো করাই যায়। দেখেন, ডিয়ার কাস্টমার, দ্য নাম্বার ইউ আর টেরাইং ইজ সুইচড অফ নাও, ইউ ক্যান টেরাই লেটার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি পরেরটাও বুঝতে পারছেন না? এখন আপনার কি কোনোভাবে মনে হয় সেকেন্ড ভয়েসটা মোবাইলের ওখানে যাবে? সুতরাং মনের ভাব প্রকাশ করতে পারলেই যে হয়ে যায়, এটা মোটেই ঠিক না। আপনি বিমানে চড়েছেন, বিজনেস ক্লাসেও আপনাকে সিঙ্গাপুর নিয়ে একই টাইমে নামাবে, ইকোনমি ক্লাসেও আপনাকে একই টাইমে নামাবে, কিন্তু এই দুই ক্লাস কিন্তু এক না। শুদ্ধ উচ্চারণ কি করে? একজনকে দর্শক বানায় আর একজনকে উপস্থাপক বানায়। শুদ্ধ উচ্চারণ কি করে?
একজনকে অ্যাঙ্কর বানায় একটা অনুষ্ঠানের, আর একজনকে জাস্ট দর্শক শ্রেণীতে বসিয়ে দেয়। শুদ্ধ উচ্চারণ কি করে? মোবাইলে আপনি ওই ভয়েস শোনেন আর মোবাইলে আপনি এই ভয়েস দেন। শুদ্ধ উচ্চারণ কি করে? আপনি ইংলিশ নিউজ শোনেন আর অসাধারণ উচ্চারণ আপনি ইংলিশ নিউজ পড়েন। তার মানে শুদ্ধ উচ্চারণের সাথে আপনার ফেম জড়িত, আপনার স্ট্যান্ডার্ড জড়িত, আপনি কোন লেভেলে গিয়ে বসবেন সেটা জড়িত, আপনি কত টাকা ইনকাম করবেন সেটাও জড়িত। কারণ আপনি এরকম একটা 5 সেকেন্ডের ভয়েস দিয়ে আপনাকে 20 থেকে 30,000 টাকা দিয়ে দেবে, আর এটা এক মাসের আর একজনের ইনকাম। সুতরাং যে আমরা রিসেন্টলি দেখেছি আমাদের যে মেট্রো রেলের যেই অভিনন্দনগুলো জানানো বা স্বাগত জানানো, সুন্দর, কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, হচ্ছে। তো ওখানে কি আপনার ওই আই উইল ট্রাই মাই বেস্ট ঠিক হবে ভাইয়া? ওখানে হবে না তো। সুতরাং এই কথা যারা বলে যে মনের ভাব প্রকাশ করতে পারলেই হয়ে গেল, এটা একটা মানে এটা আমি কি বলবো এটাকে, এই কথাটা হচ্ছে একটা রোগগ্রস্ত কথা, এটা একটা মিথ্যা কথা, এবং এরা না জেনে এটা বলছে আসলে। এই জন্য আমরা বলে থাকি বাংলা বলতে হবে বাঙালির মতো এবং প্রমিত নদিয়ার বাংলা। ইংলিশ বলতে হবে বিবিসি সিএনএনের মতো। এতে আপনার ইনকাম বাড়বে, অ্যাকসেপ্টেন্স বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আপনার পড়াশোনায় আপনাকে এটা প্রচণ্ড রকম হেল্প করবে। হোপ ইউ লাইক দ্য আনসার। জি জি অবশ্যই। এছাড়াও আমার মনে হয় যে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, সেইখানে যাওয়ার পরেও কিন্তু লোকাল মানুষের সাথে কমিউনিকেশন, ইভেন ইউনিভার্সিটির টিচারদের সাথে বা সহপাঠীদের সাথে কমিউনিকেশনও কিন্তু পার্ট টাইম জবের ক্ষেত্রে ইস্যু ফেস করবে যদি লোকাল টোনে যদি একদম নিশ্চয়ই ওই সোসাইটির মতো করে শুদ্ধ উচ্চারণে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। তো স্যার, আপনি যেহেতু দীর্ঘ বছর যাবত এই সেক্টরে কাজ করছেন, আমাদের দেশের যে শিক্ষার্থীরা এরা আসলে কোন ধরনের ভুলগুলো ইংরেজি শিখতে যে প্রায় করে, এবং এইগুলার সলিউশনে আপনার সাজেশন কি? আমি তো একজন লার্নারও। আমি তো এই দেশ থেকে আমি তো এই দেশেই বড় হয়েছি। বাইরে পড়াশোনা করেছি, ইংলিশ নিয়ে টেসল করেছি, সেলটা করেছি কেমব্রিজের। তো আমি খুব বিদেশি টিচারদেরও পেয়েছি। তো আমি দেখেছি আসলে আমাদের দেশে ইংলিশ শিখতে গিয়ে কোন ভুলটা করে না, এটা হচ্ছে আসলে প্রশ্ন। মানে কোন ভুল করে না, মানে আপনি বলতে পারেন অধিকাংশটাই ভুল করে, এবং এই ভুল আমিও করেছি। তো এটা আমি একটা বলি, এটা লক্ষ লক্ষ শিক্ষার্থীর উপকার হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি জানেন যে এই কাজটা হয় না, এটা যদি আপনি মানুষকে বলে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেক কষ্ট থেকে বাঁচবে, তার আর্থিক ক্ষতি থেকে বাঁচবে, এবং সে যে ব্যর্থ প্রচেষ্টা চালাতে পারতো সেখান থেকে সে বেরিয়ে এসে সঠিকভাবে যেতে পারবে। নাম্বার 1, আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যে শর্টকাটে শেখা যায় না, অর্থাৎ 2 মাসের মধ্যে একটা ইংলিশ কোর্স করা যায় না, 2 মাসের মধ্যে কি আপনার মতো ফ্লুয়েন্ট হতে পারবো না। অর্থাৎ প্রথমে হচ্ছে শর্টকাট খোঁজা। ইটস নট পসিবল। আপনার বাংলা শিখতে মিনিমাম 5 বছর লেগেছিল। হাউ কাম ইউ এক্সপেক্ট লার্নিং ইংলিশ আ ফরেন ল্যাঙ্গুয়েজ জাস্ট ইন 2 months? এবং 2 months-এর একটা হিসাব যদি আপনাকে দেখাই, সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে 2 মাসের কোর্স, 24টা ক্লাস, একটা ক্লাস 1.5 ঘন্টা, তাহলে 36 ঘন্টা। 36 ঘন্টাকে আপনি যদি দিনে কনভার্ট করেন, 1.5 দিন, 24 আর তাই না, আর 12, 1.5 দিনে কি ইংলিশ শেখা সম্ভব ভাই? তার মানে টাইম ডিউরেশন শর্টকাটে শেখা, এটা ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল, যিনি আপনাকে পড়াবেন তার ইংলিশ তো ভালো হতে হবে। অর্থাৎ ম্যারাডোনা, উনি একজন ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার, উনি একজন ফুটবল টিমের একটা টিমের কোচ হতে পারেন। আপনি যদি আমাকে কোচ বানান ওখানে ম্যারাডোনার, এ তো প্রত্যেকবার হেরে আসবে, তাই না? তার মানে আমরা যারা পড়াচ্ছি তার ইংলিশটা কেমন, এটা যাচাই বাছাই না করেই আমরা একটা বিজ্ঞাপন দেখেই আসলে ওখানে চলে যাই। এটা আরেকটা সেকেন্ড ভুল। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে শর্টকাট, অল্প সময়ের মধ্যে। ফার্স্ট হচ্ছে শর্টকাট, অল্প সময়ের মধ্যে ইংলিশ শেখা। সেকেন্ড হচ্ছে শিক্ষককে, তার অ্যাচিভমেন্ট কী, তার পড়ানোর ধরন কী ইত্যাদি। থার্ড হচ্ছে বুকস, ম্যাটেরিয়ালস। আপনি কি বই পড়ছেন? আপনি দেখবেন বাজারের বইগুলো, আই এম সরি টু সে,
সবার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি দেখবেন স্পোকেন ইংলিশের নামে টোটালি গ্রামার পড়ানো হচ্ছে। আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, তুমি কেন যাও না, হোয়াই ডোন্ট ইউ গো, তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো, এগুলো দিয়ে ভরা বইয়ের মধ্যে। এই ম্যাটেরিয়ালসগুলো খুবই আনসাইন্টিফিক এবং এক লাইন বাংলা এক লাইন ইংলিশ এরকম এই মেথডে পড়া কখনো কাজ করবে না। এটা আর একটা ভুল। এই জন্য বলছিলাম না ভাইয়া, ভুল কোনটা না, দিস ইজ দ্য প্রবলেম। এরপরে আপনার আরেকটা ভুল হচ্ছে শিক্ষকের পড়ানোর পদ্ধতি। আপনি দেখবেন, এটা বলে এখানে শেষ করব, কারণ হচ্ছে এটার মধ্যে প্রায় 15-20টা রিজন আছে, সবগুলোই এই লার্নার আর টিচারের সেন্টারগুলোর মধ্যে থাকার জন্য এই ইংলিশ লার্নিং অ্যান্ড টিচিং ব্যর্থ হচ্ছে। পরের আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে টিচিং মেথডস। আপনি দেখবেন, আমি যদি ফুটবল বা ক্রিকেট টিমের ব্যাপারে একটু আলোচনা করি, ইংলিশ শেখা ঠিক সেরকমই। একটা ফুটবল ম্যাচ যখন হয় তখন প্লেয়ার্সরা খেলে নাকি কোচ খেলে? অবশ্যই প্লেয়ার্সরা খেলে। ক্লাসরুমের মধ্যে কোচকে আর প্লেয়ার্সকে, টিচার হচ্ছে কোচ, স্টুডেন্টস হচ্ছে প্লেয়ার্স। এখন ক্লাসরুমের মধ্যে আপনার জানা মতে, আপনিও তো দু একটা ইংলিশ কোর্স করেছেন কিনা? করেছেন তো। ক্লাসরুমের মধ্যে বেশি খেলে কে আমাদের ইংলিশ ক্লাসে? টিচাররাই তো বেশি। টিচার খেলে বেশি, তার মানে 1.5 ঘন্টা টাইমের বেশিরভাগ টাইমই টিচার নিয়ে নিচ্ছে। সে গল্প করে, জানো আমি কত কিছু পারি, আমি এই পারি সেই পারি, এই করেছি সেই করেছি। এবং স্টুডেন্ট টাকা দিয়েছে কে? স্টুডেন্ট। আর ক্লাসে কথা বলছে কে বেশি? টিচার্স। তাহলে কার ফ্লুয়েন্সি বাড়বে? যে কথা বলবে। তার মানে কার টাকায় কার ফ্লুয়েন্সি বাড়ছে? স্টুডেন্টের টাকায় টিচারের ফ্লুয়েন্সি বাড়ছে। তাহলে টিচারের এই যে পদ্ধতি, এটাকে বলা হয় টিচার্স ডমিনেটেড ক্লাস। এখানে ফুটবল বা ক্রিকেট টিমের মতো চলে যেতে হবে। টিচারকে খেলা যাবে না ক্লাসের মধ্যে, স্টুডেন্টকে ভুল করতে দিতে হবে, তাকে খেলতে দিতে হবে, কোশ্চেন করতে দিতে হবে, তাকে প্রেজেন্টেশন দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি যা ভুল করো ইংরেজিতেই করো, এবং বাংলা থেকে দূরে থাকতে হবে। আমি আবার বলছি, বাংলা থেকে ইংলিশ ক্লাসে দূরে থাকতে হবে। এই কয়েকটা ভুল আমি বললাম। জি জি, খুবই এটা উপকৃত হবে আমাদের স্টুডেন্টরা ইনশাআল্লাহ এই ইয়ে থেকে। আপনার আলোচনার মধ্য থেকে একটা বিষয়ে আমি জানতে পারলাম যে অল্প সময়ে ইংরেজি শেখা, যেটা আপনি বলছেন যে ইম্পসিবল না, কিন্তু আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখি যে তারা শর্ট কোর্স কিন্তু প্রোভাইড করে, যে একেবারে অল্প সময়ের মধ্যে 7 দিন 15 দিনের মধ্যে বা শর্ট কোর্স করলেই ইংরেজি শিখে যাবে। এইটা আসলে কতটুকু পসিবল বা আপনার মূল্যায়ন কি? এটা হচ্ছে একদম টোটালি মিথ্যা কথা। আপনি ইংলিশ বাদ দিয়ে এবার আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসেন। ধরেন আপনি আর আমি চাইনিজ শিখবো। তো এখন চাইনিজ ভাষা কি আপনার মনে হয় 36 ঘন্টায় চাইনিজ শেখা সম্ভব? আপনি তো ওর সিম্বলগুলোই শিখতে পারবেন না 36 ঘন্টায়। ইংরেজিতে আপনার শুদ্ধ উচ্চারণ দরকার না, আপনার গ্রামার দরকার না, আপনার ভোকাবুলারি দরকার, আপনার ফনিক্স দরকার, আপনার প্রেজেন্টেশন স্কিল দরকার, আপনার লিসনিং দরকার, আপনার রাইটিং দরকার। হ্যাঁ, তাহলে এরকম 8-9, এখানেই তো 7টা আমার প্রোগ্রাম হয়ে গেল। তো এটা যদি আমি এক মাসেও ধরি তাও তো 7 মাস হওয়া উচিত ছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে এই শর্টকাটে, একদম সোজা কথা হচ্ছে, শর্টকাটে ইংলিশ কোর্স করাও যা, না করাও তা, কখনো করা উচিত না। এবং আমি বলেছি 2 মাসে মাত্র 24 দিন 36 ঘন্টা, মাত্র 1.5 দিন যদি আপনি দিনে কনভার্ট করেন, এখানে কোনো দিনই ইংলিশ শেখা সম্ভব না। আপনার ওই কয়েকটা সে ট্রান্সলেশন শেখে। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। এরকম কয়েকটা সেন্টেন্স পারে এবং স্টুডেন্ট বলে, টিচাররা বলে, এবং স্টুডেন্টরা মগজ ধোলাই হয়ে যায়। বলো তো, আমি ভাত খাই, ওইরকম 10টা বা 12টা বা 20টা সেন্টেন্সও মোটামুটি পারে। তোমাকে হ্যাঁ, ভালোই তো শিখছো। এবারে ইন্টারভিউ বোর্ডে পারে না, টেলিফোনিং পারে না, শপিং করতে গিয়ে পারে না, আইএলটিএসের স্পিকিং মডিউলে পারে না, জব ইন্টারভিউতে পারছে না, তারপর বিদেশে স্কলারশিপ বোর্ডের সামনে ইন্টারভিউ সেটা পারছে না, কল সেন্টারে পারছে না, ফ্রিল্যান্সার হিসেবে পারছে না। কেন? একদম বৈজ্ঞানিক একটা কথা হচ্ছে, যে কোনো বড় সফলতার জন্য দ্যার ইজ নো শর্টকাট, কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। খুব সুন্দর করে বললেন স্যার। আরেকটা বিষয় আপনার আলোচনার মধ্যে উঠে আসছে বা আমারও জানার আগ্রহ ছিল, সেটা হচ্ছে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, এখানে তো গ্রামারটাকে প্রচুর গুরুত্ব দিয়ে পড়ানো হয়, এবং আমি নিজেও যখন শিখেছি গ্রামারের উপর প্রচুর গুরুত্ব ছিল।
তো আসলে স্পোকেন ইংলিশ বা এই যে শুদ্ধ উচ্চারণে ইংলিশ, এখানে গ্রামারের গুরুত্ব কতটুকু, বা গ্রামার আদৌ শেখার দরকার আছে কিনা, বা শিখলে কতটুকু শিখবে, বা আদার্স এটার সাথে, এই জায়গায় আপনার যদি একটা গাইডলাইন আমরা পেতাম। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাদের আসলে আমাদের বাংলাদেশে যারা বই লিখেছে এরা ধরেন ওই গ্রামারে ভালো, তাকে 5 মিনিট বলতে দিলে সে সুন্দর করে বলতে পারে না। আসলে বড় বড় রাইটারদের এই একই অবস্থা। তো আমরা একটা সুন্দর উদাহরণ দেই। ধরেন পুরো ইংলিশ ভাষাটাকে আপনি একটা গাছ মনে করেন, ঠিক আছে? গাছের কি, একটা গাছের কি কি থাকে? ব্রাঞ্চেস থাকে, শাখা প্রশাখা থাকে, মূল থাকে, বডিটা থাকে, তাই না? তাহলে আপনি টোটাল গাছটা হচ্ছে ইংরেজি ভাষা। এরপরে ধরেন এর 10টা ডাল আছে। একটা ডাল হচ্ছে গ্রামার, একটা ডাল হচ্ছে ইংলিশ শব্দ, একটা ডাল হচ্ছে আপনার লিসনিং, শুনে বুঝতে পারা, একটা ডাল হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা ডাল হচ্ছে ফনিক্স, একটা হচ্ছে ফোনেটিক্স, একটা হচ্ছে প্রেজেন্টেশনস, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ রাইটিং, বানিয়ে লেখা, আর একটা হচ্ছে উপস্থাপনা, প্র্যাকটিক্যাল সিচুয়েশন বেসড ইংলিশ। তাহলে আমি 10টা যে নাম ধরলাম, তাহলে একটা গাছের যদি 10টা ডাল থাকে, 10টা ডাল এই সব মিলিয়ে টিলিয়েই কিন্তু একটা গাছ হলো। এখন আপনি যদি বলেন যে গ্রামারটাই হচ্ছে মূল গাছ, আচ্ছা আচ্ছা, মনে হয় এটা? আপনি একজন প্রোগ্রামার মানুষ, আপনি যদি বলেন যে ডেটাবেস দরকার নেই, শুধু সি প্রোগ্রামই হচ্ছে প্রোগ্রামিংয়ের সব কিছু, ইউনিট ডিজাইন, আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনার তার ইন্টারফেসটা লাগছে, আপনার ইউনিট সফটওয়্যার, ইউনিট এসএসএল কমার্স, হ্যাঁ, ইউনিট মোবাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, আপনি সব মিলিয়ে তো একটা আসলে ওয়েবসাইট হচ্ছে। তার মানে আমি শুধু গ্রামারকে ইংলিশ বলতে পারি না, শুধু উচ্চারণকে ইংলিশ বলতে পারি না, শুধু ভোকাবুলারিকে ইংলিশ বলতে পারি না। আপনি যদি বলেন তুমি গ্রামার শিখে বলো, 12টা টেন্স শিখলে, টেন্সকে বলা হয় ইংলিশের জননী, তাহলে বাবাকে? জননী যদি টেন্স হয় তাহলে এর বাবাকে, এর তাহলে আত্মীয় স্বজনকে, হ্যাঁ। সে আসলে আমরা যে কোনো একটা পার্ট নিয়ে কথা বলি, এই পার্ট নিয়ে হবে না, শুধু গ্রামার দিয়ে ইংলিশ শেখা যাবে না। আবার আপনি আবার অপোজিট একটা এক্সট্রিম পয়েন্ট পাবেন বা একটা গ্রুপ পাবেন যারা বলবে গ্রামার দরকার নাই শেখার ক্ষেত্রে। এটাও একটা মিথ্যা কথা। কারণ আপনি ধরেন সব আছে একটা হিউম্যান বডির, এখন আপনার শুধু নাকটা ধরেন নাই, সব সুন্দর, নাক নাই শুধু, মানে আপনার ভাল লাগবে দেখতে? গ্রামার ছাড়া আপনার একটা সেন্টেন্সও হয় না ইংরেজিতে। গ্রামার ছাড়া লেখা যায় না, গ্রামার ছাড়া বলা যায় না, গ্রামার ছাড়া পড়ে বোঝা যায় না। তার মানে গ্রামার ইজ এভরিওয়্যার। কিন্তু গ্রামার পড়তে হবে কিভাবে, সেখানে হচ্ছে বাংলাদেশিদের প্রবলেমটা রয়েছে। এরা রুলস বেসড মুখস্থ করে, 100-200 রুলস মুখস্থ করতে দেয়, স্টুডেন্টরা খুব ভয় পেয়ে যায়, অ্যান্ড আর লার্নিং আসলে হয় না। এটাকে গ্রামার শিখতে হবে আসলে, গ্রামার শিখতে হবে আপনার কনটেক্সট থেকে, হ্যাঁ। যেমন ধরেন আমরা একটু কনটেক্সট থেকে দেখাই। হোয়াট আর ইউ ডুইং? ইউ আর সিটিং, রাইট? ইয়েস, অ্যান্ড হোয়াট আই অ্যাম ডুইং? স্পিকিং, I am speaking, and both of us are listening, right? Okay. And what is that cameraman doing? He's recording, এক্স্যাক্টলি, right? Are you feeling bored? No, No. I'm not feeling bored either. এই দেখেন, what are you doing? You are sitting, I'm sitting, I'm listening, he is recording. একটা কনটেক্সট থেকে আপনি কিন্তু আপনারা বলেছি এটা কোনটেন্স, ভার্বের পরে কি যোগ হবে, সেভাবে প্রয়োজন হয় না। আমরা কিন্তু কনটেক্সট থেকে বুঝে গেছে। কনটেক্সট মানে একটা পরিস্থিতি, একটা সিচুয়েশন, সেখান থেকে আসলে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাপ্লিকেশন দেখেছেন। এই বাস্তব অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল থেকে গ্রামারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাই হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম, এবারে হইতেছে, যাচ্ছি, খাচ্ছি, এসব বুঝালে এই হবে, এই ঘোড়ার ডিম থাকলে মুরগির ডিম হবে, এইভাবে অনেক কঠিন করে গ্রামারটাকে উপস্থাপন করা হয়েছে, উইচ ইজ রিয়েলি আনসাইন্টিফিক। এই জন্য গ্রামার যেমন শুধু গ্রামার দিয়ে ইংলিশ শেখা সম্ভব না, আবার গ্রামার বাদ দিয়েও ইংলিশ শেখা সম্ভব না, আর গ্রামারকে সায়েন্টিফিকভাবে আসলে শিখতে হবে। আচ্ছা, তার মানে আমরা গ্রামারটাকে শুধু মুখস্থ করা বা অনেকটা না বুঝেই করতে হবে বিদায় করছি, প্র্যাকটিক্যালি এটা যে ইউজ কেস বিভিন্ন সিচুয়েশনে, সেই জায়গাটা আমাদের গ্যাপ ছিল। জি জি, যাকে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। তো স্যার, প্রত্যেকটা বিষয় শেখার ক্ষেত্রে, যেমন আমি নিজেও বিজনেস নিয়ে মানুষকে শেখাই, সেলস শেখাই,
তো এইখানে কিন্তু কিছু শর্টকাট বা কিছু টেকনিক আমরা অবলম্বন করি যেটার মধ্য দিয়ে দ্রুত শেখা যায়। ইংরেজি শেখার ক্ষেত্রেও কি এরকম কোনো ইফেক্টিভ টেকনিক আপনার জানা আছে কিনা? বা ডেফিনেটলি আপনি আপনি দেখবেন অবশ্যই আছে। আমি একটা গল্প বলি। শিওর শিওর। একবার একটা বিশাল জাহাজে, বুঝছেন, জাহাজের মেশিনটা চালু হচ্ছে না। তো এখন ওদের যত ইঞ্জিনিয়ার ছিল সবাই এটা ট্রাই করে দে ফেইল সাকসেসফুলি। তারপর ওরা জেনেছে যে একজন ভদ্রলোক আছে, উনি খুবই এক্সপিরিয়েন্সড ওল্ড পারসন, তাকে ডাকো। তো সে এসে বলছে যে ও একটু টোকা টোকা দিয়ে টিয়ে ও প্রবলেম পেয়ে গেছে। প্রবলেম পেয়ে কত 5-7 মিনিট লেগেছে। বলছে যে কত লাগবে তোমার? বলছে $1 মিলিয়ন লাগবে। বলছে তাই? আচ্ছা ঠিক আছে, তো আমাদের তো অনেক এর বেশি অনেক লস হবে, তাহলে আপনি সেরে ফেলেন, সবাই তো আসলে পারেনি, থ্যাংক ইউ, আপনি আসার জন্য ধন্যবাদ। তো এরকম কয়েকটা টোকা টোকা দিয়ে মেশিনের কোথায় প্রবলেম সেটা সে বুঝে, এবারে ছোট্ট একটা পার্ট আপনার আসলে নষ্ট ছিল, ওইটা কোন জায়গায় সেটা সে বুঝতে পেরেছে মেশিন স্টার্ট করতে গিয়ে। তো তার সব মিলিয়ে ঘন্টাখানেক টাইম লেগেছে। তো টোকাটুকি দিয়েছে 5 মিনিট, আর ওই পার্টসটা এনে লাগিয়েতে আর মোটামুটি 55-50 মিনিট লেগেছে। তো বলছে $1 মিলিয়ন দেন। মালিকা বলছে আর কিডিং মি ম্যান, আমরা $1 মিলিয়ন কামাই করি কত কষ্ট করে, what the hell are you talking? তুমি এই একটা টোকা মোকা দিয়ে তুমি $1 মিলিয়ন নিবা? হ্যাঁ, বলছে শোনেন, আমি তো এই 1 ঘন্টার জন্য আর ওই 5 মিনিটের টোকার জন্য তো $1 মিলিয়ন নেই। এইটা আমার শিখতে এই 40 বছর লেগেছে, কোন জায়গায় টোকা দিলে প্রবলেম বের হয়। আপনার এই যত ইঞ্জিনিয়ারের পেরেছিল পারেনি। সো আমার এই 1 ঘন্টার জন্য ফি হচ্ছে মাত্র $1000, আর আমরা যে 40 বছরের এক্সপিরিয়েন্স এটার জন্য ফি হচ্ছে বাদ বাকিটা $99,000। হ্যাঁ, ঠিক আছে। সো এখন যে কোনো স্কিলের ক্ষেত্রে, হ্যাঁ, এইটা আসলে প্রযোজ্য। আপনি হসপিটালেও দেখবেন একজন প্রফেসর এসে এই দেখি তো, হ্যাঁ ওনার একটু চোখটা দেখি, ওনাকে এইটা দিয়ে দাও, হ্যাঁ, 2-3 মিনিট দাঁড়িয়ে থেকে, এবং ওইটাই আসলে তার দরকার ছিল। এবার আমি ইংলিশ শেখার কতগুলো আপনার প্রুভেন টেকনিক্স রয়েছে, শর্টকাটস আসলে না, প্রুভেন টেকনিক্স। নাম্বার 1, আপনি যদি কোরআন শিক্ষার সাথে আপনি মেলান, কোরআন আগে কি আলহামদুলিল্লাহ সূরা বাকারা পড়ে, নাকি আগে মাখরাজ আলিফ বা তাসা এটা পড়ে তারপর ওখানে যায়? অবশ্যই মাখরাজ আলিফ বা তাসা পড়ে তারপর যায় না? মাখরাজ মানে উচ্চারণের স্থান, উচ্চারণের ধরন, ভঙ্গি, কোনটা কোন জায়গা থেকে হয়। যেমন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ, দুইটা তো মিনিং ডিফারেন্ট হয়ে গেল। সো আমরা বাংলাদেশিরা যেভাবে ইংলিশ শেখা শুরু করি সেই পদ্ধতিটা ভুল। আমরা শুরু করি হচ্ছে ABC দিয়ে, তারপরে গ্রামার, ওয়ার্ড, ফ্রেজ এইসব দিয়ে, মানে একটা ট্র্যাডিশনাল ওয়েতে শুরু করি। ইংরেজির একদম প্রুভেন একটা টেকনিক হচ্ছে ইংলিশ উচ্চারণ দিয়ে শুরু করা। আপনি যদি শুনে বুঝতে চান, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু উচ্চারণ সুন্দর হতে হবে। আমরা অনেকেই ধারণা করি সুন্দর উচ্চারণ শুধু আপনার বলতে হেল্প করে। নো, সুন্দর উচ্চারণে যিনি বললেন তারটা বুঝতেও হেল্প করে। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে লিসেনিং এর জন্য আমাদেরকে স্পিকিং এও ভালো হতে হবে? আপনি তো কম্পিউটার নিয়ে কাজ করেন, কম্পিউটার টেকনোলজি নিয়ে। কম্পিউটার দেখেন আপনার ইনপুট ডিভাইস রয়েছে, CPU রয়েছে, আউটপুট ডিভাইসেস রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক করে এক্স্যাক্টলি সিমিলার ওয়ে। আপনি লিসনিং যে মানের দেবেন সেই মানের ও ব্রেন প্রসেস করবে, সেই মানের ইংলিশ মুখ থেকে, এই যে মুখস্থ স্পিকার এটা বের করবে। ধরেন আমি একটা জিনিস যদি প্র্যাকটিস করি, এরকম what she says no right, আমি একটা সেন্টেন্স বললাম, বিশ্বাস করেন ভাই এটার প্রত্যেকটা ওয়ার্ড আপনি জানেন। what she says no, আমি আবার বলি what she says not right, আমি আসলে বলেছি what you say is not right। এখন what she say এখানে what you নাইট এটা হচ্ছে কি, ওয়াটের লাস্ট অক্ষরটা কি টি, আর ইউর প্রথম অক্ষরটা হচ্ছে ওয়াই। তো টি এর পরে যদি এরকম ওয়াই থাকে তাহলে টিটা চয়ের মতো হয়ে যায়। তাহলে what she say, এখন ধরেন আমি একটা সেন্টেন্স বলে আপনি বুঝবেন, I'll hit you মানে কি, I'll hit you, I'll hit you, it's not you, বলেন তো কি বলেছি? It's not you.
স্নচিউ মানে হচ্ছে নটের টি পরে ওয়াই, সে স্নচিউ। ওকে মিস্টার মফাস স্নচিউ, বোঝা গেল না? তাহলে এই উচ্চারণে যখন আমরা এই সুন্দর টেকনিকগুলো ধরিয়ে দেই, তখন একটা স্টুডেন্ট বিদেশিদের কন্টেন্ট বুঝতে পারে। কন্টেন্ট বোঝা মানেই তো তার ইনপুট ঢোকার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তা আপনার যত সুন্দর মানের লিসনিং প্র্যাকটিস করবেন, অত সুন্দর মানের স্পিকিং আপনার মুখ থেকে বের হবে। যত সুন্দর মানের আপনি পড়া পড়বেন, তত সুন্দর আপনার লেখা হবে। তার মানে লিসনিং ইজ ইনপুট স্কিল, speaking is output skill, reading is input skill, writing is output skill. So pronunciation is the starting point and is the key. এটা এরকম না যে শিখলে শিখলাম, না শিখলে না শিখলাম, মানে ইটস এ মাস্ট টু লার্ন। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে ধরেন আমি বা আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের বর্তমান সিচুয়েশনটা আসলে কোন অবস্থায় আছে, নিজেকে যাচাই করার মতো একটা বিষয়। এটা কি আমরা কোনো ঘরোয়া পদ্ধতিতে আমরা শিখতে পারবো, নাকি কারো কাছ থেকে আমাদেরকে টেস্ট করার মধ্য দিয়ে, বা মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদেরকে যাচাই করতে চাই আমাদের লেভেলটা কোথায় আছে এবং কোন বিষয়গুলো আমাদের দরকার, কিভাবে আমরা। অসাধারণ একটা প্রশ্ন। আমরা অনেক সময় সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগি। আমরা রাইটাররা ভুগি আমার বই সবচেয়ে সুন্দর, আমরা টিচাররা ভুগি আমি সবচেয়ে বেশি জানি, আমরা স্টুডেন্টরা ভুগি আমি ফার্স্ট বা সেকেন্ড বয় গার্ল। আসলে টেস্ট করার দরকার আছে আমি আসলে কতটুক বুঝি, কতটুক জানি। তো এটাকে ডায়াগনস্টিক টেস্ট বলে, ইউ হ্যাভ টু ডায়াগনোস। তো এই ক্ষেত্রে আপনি বিবিসির একটা নিউজ চালান, আপনি একটা যে কোনো ভিডিও ক্লিপ 6 মিনিট ইংলিশ বা যে কোনো একটা আছে, উইদাউট সিইং দ্য স্ক্রিপ্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি একটা মুভি চালিয়ে দেন, মুভি চালিয়ে আপনি কোনো সাবটাইটেল দেখবেন না, আপনি ন্যাচারালি বাংলার মতো বোঝেন কিনা। আপনি এবারে 10টা সেন্টেন্স শুনলে কয়টা বুঝলেন, আপনি এটা পার্সেন্টেজ করেন, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আসলে আপনার অবস্থান কোথায়। আমি নিজে নিজে স্যাটিসফাইড হলাম যে ও আই নো এভরিথিং, মাই ইংলিশ ইজ সো গুড। আসলে এভাবে হবে না। তার মানে আপনি ইংরেজি যাদের মাতৃভাষা তাদেরকে বুঝি কিনা, এটা হচ্ছে একটা মানদণ্ড যে আমি আসলে ইংলিশ পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে। এইবার এটা হচ্ছে আমার শোনার দক্ষতা যাচাই করলাম। সেকেন্ড লাগবে হচ্ছে আপনার বলার দক্ষতা যাচাই। আপনি একটা বিদেশিদের একটা যে কোনো একটা স্পিচ দেখতে পারেন, একটা টক শো দেখতে পারেন, একটা নিউজ পড়া দেখতে পারেন, বা একটা মুভির ডায়ালগ দেখতে পারেন। আপনি মুভির স্ক্রিপ্টটা ধরে আপনি বলতে যান, বলতে গিয়ে এরপর এটা আপনি এখন মোবাইলে আপনি রেকর্ড করতে পারেন। মোবাইলে রেকর্ড করে আপনি মিলিয়ে দেখেন অরিজিনাল নেটিভ স্পিকারের ভার্সন কি আর আমার কেমন হলো, ইউ নাও ম্যাচ, ইউ কম্পেয়ার। এবার আপনি দেখেন। আর অক্সফোর্ড ডিকশনারিতে একটা অপশন আছে যে আপনি নিজের ভয়েস নিজে রেকর্ড করতে পারেন। তখন অরিজিনাল ওয়ার্ডটার সাথে, যেমন ধরেন টুডে, একটা ওয়ার্ড বললাম টুডে, টুনাইট, টুমরো। এখন এটাকে আমি টুডে, টুনাইট, টুমরো এটাও একটা ভার্সন, আবার টুডে, টুনাইট, টুমরো এটা আর একটা ভার্সন। এখন আবার চাইনিজ টুডে, টুনাইট, টুমরো এ ধরনের একটা ভার্সন আছে। আপনার স্ট্যান্ডার্ডে যেতে হবে। আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে আপনার বা আমার এখন অবস্থান কি, এটাকে অলওয়েজ কম্পেয়ার করতে হবে। যেটা আপনি সফটওয়্যারে করেন এই বি টেস্টিং, এই সফটওয়্যার কি বি কি, দুইটার ফিচারের পার্থক্য করলে কোনটা ভালো, এরকম আপনার আসলে ইংলিশে টেস্ট করে দেখতে হবে। নিজে নিজে আমি অনেক পারি, আই নো এভরিথিং বলে আসলে হবে না। সো দিস ইজ দ্য ওয়ে, দিস আর দ্য ওয়েজ ইউ ক্যান টেস্ট ইয়ারসেলফ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় জেনে ফেললাম। তো স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আমরা যে যতটুকু পারি এইটার উপরেই ফ্লুয়েন্সিটা আমরা ডেভেলপ করতে চাই। তো আমরা প্রপারলি শুদ্ধ উচ্চারণে শেখার পূর্বে আমরা যদি ফ্লুয়েন্সিটা ডেভেলপ করি, সেই ক্ষেত্রে আমরা কি কোনো প্রবলেম ফেস করবো কিনা। সাথে আরেকটা বিষয় অ্যাড করে দিই, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা এবং অশুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা, এই দুই প্রক্রিয়ায় আগাইলে এই দুই ধরনের স্টুডেন্টদের ফিউচারে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। আপনি এত সুন্দর সুন্দর কোশ্চেন কীভাবে করেন, অসাধারণ। যে ধরেন আপনি এরকম কথা, আপনি বাজারে এরকম কথা আপনি শুনবেন এই ইংলিশ ফিল্ডের জগতে, যে আগে ফ্লুয়েন্সি অর্জন করো, তারপরে শুদ্ধ উচ্চারণ পরে দেখা যাবে। মনের ভাব প্রকাশ করতে পারলেই তো হলো। এটাকে আপনি ধরেন আপনি যাবেন হচ্ছে টেসল বাংলাদেশের হেড অফিস সায়েন্স ল্যাবে। তা আপনি করলেন কি, কোনো কিছু না জিজ্ঞেস করে আপনি যাওয়া শুরু করলেন রামপুরের দিকে।
ওদিকে যাওয়ার পর বললেন, ভাই টেসল বাংলাদেশ কোন দিকে? এটা তো কোথায়, এটা তো সায়েন্স ল্যাবে। তো হ্যাঁ, তো আপনি উল্টা দিকে আসছেন। এখন ওখান থেকে আবার আপনার এখানে আসতে হবে, তারপর আবার ওখানে যেতে হবে। ইংলিশ লার্নিং যদি ভুল পদ্ধতিতে শুরু করে ডাবল পথ পাড়ি দিতে হয়। যেমন যেমন আপনি শিখলেন দ্য ওয়ার্ড টুডে, টুডে এটাকে টুডে শিখলেন। আপনি যখন বিদেশে যাবেন তখন আপনি টুডে শিখবেন, মানে হবে না তো, এটা আপনি কোথাও পাবেন না এটা। তার মানে আপনি একবার অশুদ্ধ ইংলিশ শিখলে আপনার এটাকে আনলার্ন করতে হবে, অর্থাৎ আপনাকে বলতে হবে, এটা ডিলিট করতে হবে, এবার আবার রিলার্ন করতে হবে। তার মানে আপনার ডাবল পরিশ্রম হলো না? এটা প্রত্যেকটা নতুন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ইংরেজি না। আপনার যা শিখবেন শুদ্ধভাবেই শেখা শুরু করতে হবে। আমি শিখতে গেলে ভুল করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আমার অ্যাপ্রোচ ভুল, আমার পদ্ধতি ভুল, সেটা হওয়া যাবে না। আপনার সেকেন্ড পার্ট ছিল যে একজন শুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখছে, আর একজন মনের ভাব প্রকাশ করতে পারলেই যেন তেন উচ্চারণ, সেও ইংলিশ শিখছে। এই দুজনের ভবিষ্যৎ কী হবে? একদম সোজা কথা বলি এরকম, একজন হবে চৌকিদার, একজন হবে চেয়ারম্যান। একজন হবে আমেরিকান, মানে একজন হবে আমেরিকার অ্যাম্বাসাডার বাংলাদেশের পক্ষ থেকে, হ্যাঁ, আর একজন হবে ওখানের ফুলের মালি। অর্থাৎ আপনি যখন শুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখবেন, আপনি আমাকে বলেন অশুদ্ধ উচ্চারণের কোনো ব্যক্তি ইংলিশ নিউজ পড়তে দেখেছেন? আপনি মোবাইলে ভয়েস দিতে দেখেছেন? আপনি আপনি এয়ার ট্রাভেলিংয়ের সময় আপনি যে কেবিন ক্রুরা তারা যে কথা বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স ইউ আর রিকোয়েস্টেড টু ফাস্টেন ইউর সিট বেল্ট, এটা খুব আজে বাজে ইংলিশ শুনেছেন? আপনি আইএলস স্পিকিংয়ে আপনি আজে বাজেভাবে ইংলিশ শুনবেন কখনো? আপনি একটা বিদেশি কোর্স করবেন, আপনি ফরেন ক্লায়েন্ট ডিল করেন, ওরা আপনাকে বোঝানোর জন্য ওর উচ্চারণ বাংলাদেশিদের মতো করবে? তার মানে হচ্ছে আপনার ব্যবসা, ফ্রিল্যান্সিং, আপনার নিউজ প্রেজেন্টেশন, আপনার অ্যাঙ্করিং, আপনার আর্নিং, আপনার কল সেন্টার, আপনার ইভেন এন্টারটেনমেন্টে একটা মুভি দেখা, একটা গান শুনে বোঝা, এভরিথিং হচ্ছে শুদ্ধ উচ্চারণে। সুতরাং অশুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখলে আপনার এটা আর্নিংয়ে প্রভাব পড়বে, আপনি ভালো জব পাবেন না, আপনার কনফিডেন্স লেভেল কম থাকবে। আর শুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখলে আপনি হাই পজিশনগুলোতে যাবেন। যেমন বিসিএস পরীক্ষা দেয় না, বিসিএসে ফরেন ক্যাডার হয়। ফরেন ক্যাডার মানে ওর একসময় অ্যাম্বাসাডার হওয়ার আপনার একটা সুযোগ থাকে। তখন একজন ওকে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল ফর গেটিং দ্য চান্স, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য ফ্লোর। এই বেটা কি কোনো দিন অ্যাম্বাসাডার হতে পারবে আপনার মনে হয়? কোনো দিন পারবে না। সুতরাং অশুদ্ধ উচ্চারণে শেখার জন্য কেউ যদি সাজেশন দেয়, কেউ যদি এটাকে প্রপাগেট করে, কেউ যদি এখানে ইন্সপায়ার করে যে তুমি যে কোনোভাবে বলতে পারলেই হলো, তিনি আপনাকে টেনে ধরে বলতেছে তুমি চৌকিদার থাকো, তুমি দর্শক থাকো, তুমি সারা জীবন নিচের লেভেলে থাকো। আর যদি আপনাকে কেউ ইন্সপায়ার করে তুমি তো একসময় অ্যাম্বাসাডার হবা, তুমি তো একসময় আইএলসে 8.59 পাবা, তুমি তো একসময় উপস্থাপনা করবা, তুমি তো একটা টেলিভিশনে নিউজ পড়বা, তুমি তো এয়ারপ্লেনে ওই কেবিন ক্রুর ওই যে ডিক্লারেশনটা দেবা, তুমি তো টিভিতে বিভিন্ন প্রোগ্রামের অ্যাঙ্করিং করবা। এগুলো মানে কি? মোবাইলে ভয়েস দিবা। এগুলো হচ্ছে হাই স্ট্যান্ডার্ড জবস অর হাই পেইং জবস। সুতরাং স্ট্যান্ডার্ড ন্যাচারাল প্রনাউন্সিয়েশন, সুতরাং স্ট্যান্ডার্ড ন্যাচারাল প্রনাউন্সিয়েশন ইজ ইকুয়াল টু ফেম অ্যান্ড মানি। অ্যান্ড নাও চয়েস ইজ ইয়ার্স, আপনি কোনটা শিখবেন? আচ্ছা আচ্ছা, আরেকটা জায়গায় আসতে চাই স্যার, সেটা হচ্ছে এই যে এই ধরনের সেশন বা বিভিন্ন বিজ্ঞাপন অথবা পারিবারিক বা প্রাতিষ্ঠানিকভাবে মানুষ ইংরেজি শেখার গুরুত্ব যখন বুঝতে শিখে, তখন অনেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে শিখতে যায়। তো যাওয়ার পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা সোসাইটিতে এরকমই দেখা যায়, আপনিও হয়তো একমত হবেন, অনেক স্টুডেন্টই কিন্তু কিছু দূর যেয়ে তারপর হোঁচট খেয়ে যায়, তারা আগাইতে পারে না। এখানে অনেক সময় তারা পর্যাপ্ত যে মোটিভেশনের অভাব হইতে পারে, অথবা তারা যা শিখতেছে এগুলা তো হয়তো শিখতে যে আনন্দ পাচ্ছে না, ঝরে পড়ছে। তো এই জায়গায় আরো কি কি রিজন থাকে, বা আপনি বা আপনার প্রতিষ্ঠানে যেভাবে শেখাচ্ছেন ওইখানে কি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো বা কিছু খেয়াল আপনারা রাখছেন কিনা? আপনার ভাইয়ের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? জি, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, ও গুড। তাহলে আমি আপনাকে বলি, ধরেন ভাবির সাথে প্রথম দিন যেদিন দেখা হয়েছিল, তো প্রথম দিনই কি আপনি তাকে প্রপোজ করেছিলেন
দেখো এই আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো কাজী অফিসে, হয়েছিল? হয়নি। তাহলে আপনি প্রথম দিন হয়তো কোথাও তাকে দেখেছেন, তারপর তার সাথে একটু মিট করতে চেয়েছেন, তারপর তাকে হয়তো একটা ফুল দিয়েছেন, তাকে একটু খাওয়ানোর চেষ্টা করেছেন, একটা গিফট দিয়েছেন, তারপর বাসায় হয়তো প্রপোজাল পাঠিয়েছেন, অনেক যত্ন ভালোবাসা নার্চারিংয়ের পরে তারপরে কিন্তু সে আপনার ওয়াইফ হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা যে কোনো লার্নিং, আপনি প্রোগ্রামিংও বলেন, এটা এরকম যত্ন করে তারপরে রিলেশন ধরে রাখতে হয়। একটা স্টুডেন্ট যখন আনন্দ পায় না, এর জন্য সত্যি সত্যি ভাইয়া টিচাররা দায়ী এর জন্য। একটা স্টুডেন্ট ঝরে পড়ার জন্য টোটালি ওখানে ইংলিশ কেমনভাবে পড়ানো হচ্ছে এবং কে পড়াচ্ছেন, কোন পদ্ধতিতে পড়াচ্ছেন সেটা দায়ী সত্যিকার অর্থে। তো আমার প্রতিষ্ঠানে এমনটা হয়, টেসল বাংলাদেশে, আপনি নিজে দেখেছেন তো, বাচ্চারা না এই প্রতিষ্ঠান থেকে যেতে চায় না, ছুটি হয়ে গেছে যাবে না বাসায়। তাহলে আমরা এমন কি করি, অর্থাৎ খাওয়াইও না আমরা। আসলে লার্নারদেরকে যত্ন করতে হয়। আপনাকে একজন টিচার হিসেবে লার্নারের ভূমিকায় গিয়ে দেখতে হয়, আমি এইভাবে বোঝালে কি আমি বুঝতাম, অর্থাৎ যত সহজভাবে বোঝানো যায় সেটা করতে হয়। আর স্টুডেন্টদের শেখানোর ক্ষেত্রে একটা সুন্দর একটা অ্যানালজি আমি যদি টানি, আপনি একটা ক্ষুধার্ত ডঙ্কিকে আপনি পুকুরের পাশে নিতে পারেন যে পানি খাও, কিন্তু খাওয়াটা কার উপর নির্ভর করে, ওর উপর তো। এখন এই টিচারের ভূমিকাটা হচ্ছে এমন একটা মোটিভেশনের স্টেটে টিচারকে থাকতে হবে যে সবসময় ও নেয়ার জন্য উন্মুক্ত থাকবে, স্টুডেন্ট কোনো সময় বোর্ড ফিল হবে না। এটা হচ্ছে স্টুডেন্ট এইভাবে পছন্দ করছে না, আমি এইভাবে দিব, এটাকে এডুটেইনমেন্ট আকারে দিতে হয়। আমরা সবসময় বোরিং পড়ানোর চেষ্টা করি। আর এই যুগের বাচ্চারা আর এই যুগের লার্নাররা ভাই অনেক স্মার্ট। হ্যাঁ, এটা আমরা অনেক টিচাররা ভুলে যাই। আমরা মনে করি ও তো যা ইচ্ছা তাই দিলেই হবে। ও ঠিকই গুগলে গিয়ে দেখে এটা কি টুডে নাকি টুডে, ও ঠিকই একটা এক্সপ্রেশনকে চেক করে, ও ঠিকই বিবিসি সিএনএন মুভির সাথে মিলিয়ে দেখে টিচারের উচ্চারণ কেমন। তো এই ঝরে পড়ার জন্য টিচার এবং এই সেন্টারের মিসম্যানেজমেন্ট এবং ভুল পদ্ধতিতে পড়ানো, এটা হচ্ছে মেইন কারণ। একজন লার্নার সে শিখতে চাইবে না, ফাঁকি দেবে, এই জন্যই তো সে লার্নার। একজন টিচার হচ্ছে কোচ, তাকে অনেক পদ্ধতি স্ট্র্যাটেজি গ্রহণ করে স্টুডেন্টকে ভালোবেসে তারপর পড়াতে হবে। নাহলে তো নাহলে ওই যে ওই ইসের মতো যে তুই এমন সাপ এনে দে যে সাপ ফুসফাস করে না, ঢুসঢাস মারে না, এই সাপেরে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। তো যে সাপ নড়ে না, চড়ে না, ঠুসঠাস করে না, ফুসফাস করে না, এর তো যে কেউ তেরে মেরে ডান্ডা ঠান্ডা করে দিতে পারে। তো ওই সাপ এনে দা যে সাপ ফোসফাস করে, ঢুসঢাসও মারে, এটারে তুমি পড়াইতে পারো কিনা দেখো। তার মানে একজন শিক্ষককে একজন লার্নার ফাঁকিবাজ হবে, তাকে ভালোবেসে ঠিক করে দিতে হবে। একজন লার্নার পড়বে না, তাকে একজন কোচের ভূমিকাই হচ্ছে তাকে পড়াতে হবে। একজন লার্নারের কাছে কঠিন লাগবে, শিক্ষকের কাজই হচ্ছে তাকে সহজ করে দেয়া। একজন লার্নার মোটিভেশন হারিয়ে ফেলবে, একজন শিক্ষকের কাজই হচ্ছে লার্নারকে সব সময় মোটিভেশনের মধ্যে রেখে তারপর শেখানোর ব্যবস্থা করা। অর্থাৎ একজন টিচারকে চেঞ্জ মেকার হতে হবে, তার ভাবতে হবে আমি এর মধ্যে বিরাজ করছি, ওর যে লার্নিং এটা আমারই একটা শ্যাডো। আপনি যখন টিচিংকে ভালোবাসবেন তখন স্টুডেন্ট আসলে আর ঝরে পড়বে না। খুব সুন্দর একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে আমরা পেলাম। থ্যাংক ইউ। আরেকটা বিষয় আপনি আমাদেরকে হেল্প করেন, সেটা হচ্ছে ইংরেজি শেখার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? কোন বয়সে শেখাটা ভালো হবে? এর সাথে যদি আপনি একটু উল্লেখ করেন যে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখছি টেসল কিড সেন্টারের মাধ্যমে আপনারা সারা দেশব্যাপী ওয়ার্ল্ড ব্যাপী কাজ করছেন, বাচ্চারা আসলে কোন বয়সে শুরু করবে এবং তাদের পড়া আর বড়দের পড়ার মধ্যে ডিফারেন্সটা কি, বা ওরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে শিখতে পারে দ্রুত? এই জায়গাতে মোফাজ্জল সাহেবের তো বাচ্চা আছে, তাই না? তো দুইটা বেবি আছে, 4 বছর হলো, মানে ফিউচার স্টুডেন্ট আমাদের টেসল বাংলাদেশে, টেসল কিডসের। তো সুন্দর একটা প্রশ্ন যে কোন বয়সে ইংলিশ শেখা উচিত। আসলে ইংলিশ না, যে কোনো ভাষা শেখার জন্য এই কোশ্চেনটা প্রযোজ্য। একটাকে ক্রিটিক্যাল লার্নিং পিরিয়ড বলা হয়। হ্যাঁ, আপনি দেখবেন আপনি আর আমি এখন চাইলেও খুবই কষ্ট হবে, মানে মানে নিয়ার ইম্পসিবিলিটি। হ্যাঁ, আমি বলবো আশা করি খুবই কষ্ট হবে, মানে নিয়ার ইম্পসিবল, মানে এটা একদম মোটামুটি অসম্ভব। আপনি আমি হাফেজ হতে এখন পারবো না, খুবই টাফ হবে। সো
ইংরেজি ভাষা, বাংলা ভাষা বা চাইনিজ যে কোনো ভাষার ক্ষেত্রে যত ছোট তত ভালো। এখন কত ছোট? যত ছোট। আচ্ছা আচ্ছা এই 2.5 বছর যখন কথা ফোটে তখন থেকেই ভালো, আচ্ছা আচ্ছা 3, 4, 5, 7, 8 বছর না। তাহলে কখন থেকে ইংলিশ শেখা ভালো বা যে কোনো ভাষা? যত ছোট তত ভালো। যত ছোটোর মধ্যে লিমিট, কথা ফুটলেই তখন থেকে ভালো। এই জন্য টেসল কিড সেন্টার দেখবেন ছোটো ছোটো বাচ্চারা কথা ফোটে না, সে অসাধারণ ইংলিশ বলে প্রেজেন্টেশন দেয়। তো এর একটা কারণ হচ্ছে আপনি যদি ব্রেইনকে 100 বিলিয়ন নিউরনস আছে, তো এক একটা নিউরন হচ্ছে আপনার এক একটা সেল। তো তার মানে আপনার ওই মেমোরি কার্ডের মতো বা হার্ড ডিস্কের মতো, ওখানে সিলিকন চিপস রয়েছে ছোট ছোট, ওখানেও তো সেল রয়েছে। তো তথ্য ওখানে রেকর্ড করে, আমাদের ব্রেইনও আসলে তথ্য রেকর্ড করে। তো আমাদের অ্যাডাল্ট মানুষের ব্রেইন এটা অনেকটা পরিপক্ক থাকে, অনেক আজেবাজে তথ্য দিয়ে ভরা থাকে, আর বাচ্চাদেরটা ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক। সো ওর রিসেপটিভ অ্যাবিলিটি অনেক বেশি, এই জন্য সে কুইক লার্নার হয়। এবং আরেকটা হচ্ছে ওই যে এর আগে আমরা একটা কোশ্চেনে করেছিলাম, যদি আপনি একবার ভুল শেখেন, আপনি, আমার মনে আছে আমি একটা চাইনিজ মেয়েকে পড়াতাম, হ্যাঁ, তো ওকে বলছি কি তুই আমরা চাইনিজ শেখা আর আমি তোর ইংলিশ শেখাই। তখন ও বল নি হা মা ইয়াসির, ওকে ওয়াশি লাও সে নি হা মা। তো আমি এখন ওর যে টোন বুঝছেন, নি হা, আমি বলতাম নি হাও মা, বলছি নো 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 ইউ সে নি হা মা। আমার এইটা আসতে অনেক টাইম লেগেছে, ওটা তো টোনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তো এখন ওরে এবার বললাম ঠিক আছে তুই তো আমার ধরছ, আমি তো পারি নাই, ঠিক আছে তুই এবার ক, বা আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, বলছে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। I was like, no, no, you say try. I was like, try. I was like, no, no, no. You said try. Yes, try. তার আসলে চাইনিজ ভাষায় টা নাই, ও তো আছে বুঝছেন। আমি বলছি এবার বল, ঠিক আছে তুই এটা তো 0-তে 0 পাইছস, এবার বল তুই আন্ডারস্ট্যান্ড। বলছে আন্ডারস্ট্যান্ড, এখানে দও নাই। সো ব্যাপারটা হচ্ছে বড় লার্নাররা আসলে ও যে আন্ডারস্ট্যান্ড শিখছে বা ট্রাই শিখছে, ওর এই ট্রাই এখানে আসা অনেক টাফ। তার আগেরটা ভুলতে হবে, অর্থাৎ কন্ট্রোল শিফট ডিলিট দিতে হবে, যে হার্ড ডিস্কের মধ্যেই নাই, রিসাইকেল বেনিয়েও নাই, এবার রিলার্ন করতে হবে নতুন ফাইলটা। তো অ্যাডাল্ট লার্নারদের পক্ষে লার্নিং লিটল টাফ। আর যদি আনসাইন্টিফিক ওয়ে হয়, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হাউ ডু ইউ গো কেমনে যাও, হোয়াট ডু ইউ গো কমে যাও, যেভাবে পড়ায় বিভিন্ন সেন্টার, এভাবে জীবনেও একজন অ্যাডাল্ট লার্নার শিখতে পারবে না। আপনার একদম কোরআনিক পদ্ধতিতে প্রথমে মাকরাস শিখতে হবে বড় লার্নারকে। যেন আপনাকে আমরা যদি একটু ব্যায়াম করি, বলেন তো একটা ব্যায়াম করে চলেন, বলেন এত নাইস টাইম time টাইম time ট্রাই, try আবার ট্রাই, try টেনশন, tension attention, attention তো আপনার চেঞ্জ হয়ে আগে আপনি অ্যাটেনশন, তো আপনার অ্যাটেনশন আসতো হয়তো, tension হ্যাঁ। এই যে আপনি একটা ব্যায়াম করলেন, এটা যদি আপনার আবার বাচ্চাকে ধরতাম, ও হয়তো একটু আগে পারতো, তো ধরেন 1 মিনিট আগে, কিন্তু আপনারও কিন্তু হয়েছে। তার মানে এখন এটা এই যে এই একটা ব্যায়াম, আরেকটা ব্যায়াম, দুই ঠোঁট মিলিয়ে আরেকটা ব্যায়াম, খা 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 খা, এই 3টা ব্যায়াম দিয়ে 1,20,000 ইংরেজি শব্দের উচ্চারণ সুন্দর হয়ে যাবে। তাহলে দেখেন সুন্দর একটা টেকনিক রয়েছে, ক্যান, ক্যান্সেল, কিউট, কম্পিউটার। তাহলে এই যে আমি পদ্ধতিটা দেখে প্রুভেন, তো এটার আমি ম্যাজিক সাউন্ড নাম দিয়েছি। এখন অনেকেই পড়ায়, বাট এটা মানে পদ্ধতিটা আমি ইন্ট্রোডিউস করেছি ইংলিশ থেকে বাংলা ভাষাভাষীদের জন্য এনে। তো এভাবে যদি অ্যাডাল্ট লার্নারদেরকে আবার পড়ানো যায়, আর আমি অ্যাডাল্ট লার্নারদের পড়াতে গিয়ে একটা মজার জিনিস খুঁজে পেয়েছি, অ্যাডাল্ট লার্নারদেরও আসলে অনেক ভালোবাসা দিয়ে পড়াতে হয়। লার্নারকে আপনার সন্তান মনে করতে হবে, সোজা কথা, তার বয়স কত তাতে কিছু যায় আসে না। একজন বয়স্ক লার্নারও না, সে বাচ্চাদের মতো শিখতে পছন্দ করে, সেও শাউট করতে পছন্দ করে, সেও রাইম পড়তে পছন্দ করে, সেও গাইতে পছন্দ করে, হ্যাঁ। তার হয়তো একটু কম হয়, সেখানে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। তার মানে হচ্ছে একজন অ্যাডাল্ট লার্নারকে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করবেন, তাকে অনেক ভালোবাসবেন, তাকে মনে করবেন আমি তো তোমার বাবা মায়ের মতো। আপনি ধরেন 85 বছরের একজন লার্নারকে আপনি সন্তান মনে করেন, তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, পাশে দাঁড়ান, হাতটা ধরে আরও এগিয়ে দেন, তাকে মোটিভেট করতে থাকেন, একদম সায়েন্টিফিক প্রমাণিত পদ্ধতি দেন,
সেও শিখতে পারবে। তাহলে ইয়াং লার্নারদের লার্নিং পেস মানে গতিটা ফাস্টার দ্যান দ্য অ্যাডাল্ট লার্নার্স, বাট অ্যাডাল্টরা শিখতে পারবে না, ব্যাপারটা একটা মোটেই নয়। আরেকটা হচ্ছে বেটার লেট দ্যান নেভার, মানে একদম হইলই না, তার চেয়ে তো শুরু করা 80% ভালো হয়েছে অ্যাডাল্টদের, তাও তো ভালো। আর আমি হবে না তার মানে আমি শিখবই না, তাহলে তো আসলে জীবনে একটা বড় অর্জন হলো না আসলে। তো স্যার বাচ্চাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা তো এখনকার তো গ্লোবালাইজেশনের যুগে আমরা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে ফোনিক্সের মাধ্যমে শিখে, তো আমাদের এই জায়গায় এটার খুব একটা প্রচলন দেখি না। আপনি এই জায়গায় কাজ করছেন আমি জানি, ফোনেটিক্স নিয়ে, ফোনিক্স নিয়ে, এই জায়গাটা যদি একটু বুঝিয়ে বলতেন। থ্যাংক ইউ ভাই, এটা একটা আমার খুব অন্তরের একদম একদম প্রাণের ভিতরের একটা কোশ্চেন করেছেন। আমার খুব কষ্ট, বাংলাদেশে আপনি জেনে একটু একটু চমৎকৃতই হবেন, বাংলাদেশে 4 মিলিয়ন স্টুডেন্টস প্রত্যেক বছর প্লে গ্রুপে ভর্তি হয়, 4 মিলিয়ন, এবং বাংলাদেশে 45 মিলিয়ন স্টুডেন্টস রয়েছে। তো এই 40 লক্ষ শিক্ষার্থী একদম স্রেফ ভুলভাবে ইংলিশ শেখা শুরু করে ABC দিয়ে, এবং যেটা ভুল পড়ে ফনিক্স। এটা হচ্ছে সায়েন্টিফিক, সারা ওয়ার্ল্ডের একমাত্র পদ্ধতি বাচ্চাদের ইংলিশ শেখা শুরু করার। কিন্তু আমার দেশে আমি যখন ইউনিভার্সিটিতে চাকরি করতাম তখন আমি দেখেছি যে এই ফিল্ড খালি, কেউ কাজ করছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট কাজ করছে না, কোনো সেন্টার কাজ করছে না, ব্রিটিশ কাউন্সিলেও নাই। তো আমি চিন্তা করলাম এই 40 লক্ষ শিশুদেরকে আমি কীভাবে হেল্প করতে পারি। আমি তারপর গত 15টা বছর এই ফিল্ড নিয়ে স্টাডি করেছি, ইন্ডিয়াতে এটা নিয়ে পড়াশোনা করেছি, এরপরে বিদেশে ট্রেনিং করেছি, সেলটা করেছি কেমব্রিজের, সব মিলিয়ে আমার অনেক বছর লাগলো এই ফিল্ডটা আয়ত্ত করতে। 2023 সাল থেকে বাংলাদেশে ফনিক্স শুরু হয়েছে, আমাদের বই রয়েছে, এবং আমাদের বিদেশি যত পাবলিকেশনস তার চেয়ে বেশি সংখ্যক বই এখন বাংলাদেশে আমাদের রয়েছে টেসল পাবলিকেশনস থেকে। তার মানে এখন বাংলাদেশিরা ফনিক্স দিয়ে ইংলিশ শেখা শুরু করবে, সেই ইংল্যান্ড, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, সিঙ্গাপুরের এই ধরনের বাচ্চাদের মতো। আর একদম সত্যি একটা কথা হচ্ছে, আরেকটা মানে মজার একটা কথা হচ্ছে, প্রথম আলোর একটা রিপোর্ট যে 7 স্ট্যান্ডার্ডের একটা বাচ্চা, অর্থাৎ ক্লাস 7-এ পড়ছে, সে ইংলিশ রিডিং পারছে না। ফনিক্স রিডিং প্র্যাকটিস দিয়ে, ফনিক্স হচ্ছে রিডিংয়ের জন্যই। ফনিক্সটা কি? 26টা অক্ষর রয়েছে না, 26টা অক্ষর তো আমরা সবাই পড়ি, কিন্তু 26টা অক্ষরের 26টা সাউন্ড আছে, এটা তো পড়ি নাই, ওটাই হচ্ছে ফনিক্স। অর্থাৎ যেমন ধরেন দ্য লেটার ইজ এই আমরা পড়েছি, বাট দ্য সাউন্ড ইজ ধরেন একটি ঘড়ি ওয়াচ, একজন শিক্ষক টিচার, একটি রুম রুম, এই যে লেটার হচ্ছে সাউন্ড হচ্ছে এইটা তো আমরা পড়ি নাই। এই যে যেমন ধরেন লেটার হচ্ছে সি, সাউন্ড হচ্ছে খ, তাহলে CAT ক্যাট বলছে বিদেশিরা, কারণ লেটার সি ছিল আর সাউন্ড খ কিন্তু। তো এই ফনিক্স দিয়ে এখন বাংলাদেশে পুরোপুরি আয়োজন রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এশিয়া মহাদেশের যে কোনো কান্ট্রির চেয়ে আমাদের আয়োজন অনেক রিচ। উই হ্যাভ গট ভিডিও কন্টেন্টস, উই হ্যাভ গট অডিও কন্টেন্টস, উই হ্যাভ গট বুকস, উই হ্যাভ গট টিচার্স, উই হ্যাভ গট ট্রেনিং, এভরিথিং। এখন শুধু বাংলাদেশকে 2025 সাল থেকে দিব, এবং ইন 5 years টাইম বাংলাদেশের এই 2 কোটি শিক্ষার্থী ফনিক্স দিয়ে ইংলিশ শেখার যাত্রা অন্য ধরনের লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। জি জি, আপনার কথায় অলরেডি উঠে আসছে। এছাড়া আমরাও জানি আপনার প্রায় 3 ডজনের কাছাকাছি বই নিজের রাইটিংসে আছে। তো ইংরেজি কোর্সের পাশাপাশি বই বা আদার্স আরো ভিডিও বা এই ধরনের রিসোর্স সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমি একটা ভাইয়া একটা ইকুয়েশন আবিষ্কার করেছি, হ্যাঁ, মানে হচ্ছে এটা একটা এক্সপিরিয়েন্স থেকে, যে অ্যালজেব্রিক ইকুয়েশন আছে না, ধরেন A+B², এটার একটা সূত্র আছে না, এরকম ইংলিশ লার্নিংয়েরও একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে MI মানে হচ্ছে ম্যাসিভ ইনপুট প্লাস RP রিপিটেড প্র্যাকটিস ইজ ইকুয়াল টু MO ম্যাসিভ আউটপুট। স্টুডেন্টরা ভর্তি হয় কেন বলেন তো? ম্যাসিভ আউটপুট, ম্যাসিভ মানে হিউজ, অর্থাৎ আমি প্রচুর ইংলিশ পারবো, এটা হচ্ছে ম্যাসিভ আউটপুট। তাহলে আউটপুট পেতে হলে তো আপনার আগে ইনপুট দিতে হবে, কি বলেন? এখন ইনপুট আমি কতটুক দিলে ম্যাসিভ আউটপুট আসবে? ম্যাসিভ ইনপুট দিলে
ম্যাসিভ আউটপুট আসবে। ঠিক এমনটা ধরেন আপনি 1 কেজি চাল যদি আপনি ইনপুট হিসেবে পাতিলে দেন, আপনি 10 কেজি চালের ভাত কি পাবেন? তার মানে হচ্ছে আপনার ইনপুট দিতে হবে ম্যাসিভ। এরপরে ম্যাসিভ ইনপুট হলো আপনার প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিসটা বারবার করতে হবে। যেমন একটা ওয়ার্ডকে টুডে, 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 টুনাইট, 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 টুমরো, 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 এই যে আমি 3বার 4বার করে করলাম, এটাকে রিপিটেড প্র্যাকটিস বলে। রিপিটেড প্র্যাকটিস হলে আমার নিউরনসে এটা স্থায়ী মেমোরিতে স্টোরড হয়। আর যদি আমি একবার করি তাহলে আমার কার্সরি মেমোরি আর শর্ট টাইম মেমোরিতে র্যাম রমের মতো ডিলিট করে দেয়। সুতরাং আপনার ইংলিশ শেখার সফলতা হচ্ছে ম্যাসিভ ইনপুট প্লাস রিপিটেড প্র্যাকটিস ইজ ইকুয়াল টু ম্যাসিভ আউটপুট। নাও কোয়েশ্চেন হচ্ছে ওই ম্যাটেরিয়ালসে আমরা যাব। ম্যাসিভ ইনপুট অর্থাৎ হিউজ ইনপুট লাগবে। এখন আপনি বাজারে পাবেন কি যে একটা স্পোকেন ইংলিশের বই, বলেন আমাকে, স্পোকেন ইংলিশের বই দিয়ে কি উচ্চারণ ঠিক হবে? স্পোকেন ইংলিশের বই দিয়ে কি রিডিং ঠিক হবে? স্পোকেন ইংলিশের বই দিয়ে কি ইমেল রাইটিং ঠিক হবে? স্পোকেন ইংলিশের বই দিয়ে কি ফনিক্স ঠিক হবে? স্পোকেন ইংলিশের বই দিয়ে কি প্রেজেন্টেশন ঠিক হবে? তার মানে ওর ওখানে ম্যাসিভ ইনপুট নাই। জনগণ একটা বই পড়ে ইংলিশ শিখতে চায়, ইম্পসিবল। আপনার ম্যাসিভ ইনপুট দিতে হবে, অর্থাৎ আপনার লিসনিং লাগবে, তার বই লাগবে, স্পিকিং লাগবে, তার বই লাগবে, রিডিং লাগবে, তার বই লাগবে, রাইটিং লাগবে, তার বই লাগবে, ফনিক্স তার বই লাগবে, অডিও লাগবে, ভিডিও লাগবে, আপনার প্রেজেন্টেশনস তার বই লাগবে, আপনার ভোক্যাবুলারি তার বই লাগবে, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস মডিউলেশন, এর প্রত্যেকটার আলাদা আলাদা ম্যাটেরিয়ালস লাগবে। লিসনিং ম্যাটেরিয়ালস, অডিও মানে ভিডিও ম্যাটেরিয়ালস এবং প্রিন্টেড বুকস। তো আমরা বলছিলাম ম্যাসিভ ইনপুট কিভাবে আসবে। তবে আপনি ডেফিনেটলি এখন একমত আমার সাথে যে আপনি যত বেশি ইনপুট দেবেন অত বেশি ব্রেন প্রসেস করবে, অত বেশি আউটপুট আসবে। তাহলে আপনার অডিও ভিত্তিক লেসন্স পড়তে হবে, ভিডিও ভিত্তিক লেসন্স পড়তে হবে, বই পড়তে হবে, শুনতে হবে, অন্যদেরকে শোনা নেটিভ, এটাও একটা কিন্তু ইনপুট। তার মানে এই ক্ষেত্রে আমাদের দেশে আসলে বেশ ঘাটতি রয়েছে। আমাদের দেশে অডিও ভিত্তিক ইংলিশ বুক আসলে পাবলিশ হচ্ছে না। শুধু টেসল বাংলাদেশ থেকে আমার যত বই, এখন থেকে সেই 15-16 বছর আগে থেকে আমি ইংলিশ ফিল্ডে লেখালেখি শুরু করেছি, তো আমি শুরুই করেছি অডিও ভার্সন সহ বই। এই আমার একটা ফোনেটিক্স বই আসছে আপনি 400 পৃষ্ঠার, পুরোটা অডিও রেকর্ড করা। এবং আমার একটা ফেমাস একটা ভিডিও কোর্স রয়েছে, এসপিসি, সিগনেচার প্রনাউন্সিয়েশন কোর্স, লার্নাররা খুবই পছন্দ করে। আপনার এটা মনে হবে আমি সাথে আছি, এত সুন্দর করে দেওয়া হচ্ছে। আসলে এই যুগের ছেলেমেয়েরা দেখতে পছন্দ করে। একটা বই যদি অডিও ভিজুয়াল হয়, আমার বইয়ের মধ্যে দেখবেন আপনি প্রায় 150 কিউআর কোডস দেওয়া রয়েছে। আপনি পড়ছেন হঠাৎ একটা গানের কিউআর কোড, আপনি গান শুনে ফেলেন। তা আবার পড়ছেন হঠাৎ একটা অডিওর কিউআর কোড, আপনি অডিও শুনে ফেলেন। পুরো বইটা আপনি পড়তে ভালো লাগছে না, আপনি অডিওটা প্লে করেন কিউআর কোড দিয়ে এবং আপনি বইয়ের দিকে তাকিয়ে থাকেন। তো এই বইগুলো হচ্ছে আধুনিক এই যুগের বই। সো এই ম্যাটেরিয়াল যদি একজন 5-7টা বই পড়ে খুব ভালোবাসে, আর এগুলো এমন পেজ টার্নার, মানে আপনার পড়তে ইচ্ছা করবে। কিন্তু একটা বই দিয়ে আপনি ইংলিশ শিখবেন সেটা এমনটা হবে, ডিসেন্ট্রি হয়েছে প্যারাসিটামল, সর্দি হয়েছে প্যারাসিটামল, মাথা ব্যথা প্যারাসিটামল, হার্ট ব্লক প্যারাসিটামল, ঠ্যাং ভেঙে গেছে, হাত ভেঙেছে প্যারাসিটামল, সম্ভব? সুতরাং একটা বই দিয়ে ইংলিশ শেখাও সম্ভব না। ইউ নিড ডিফারেন্ট বুকস, ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ফর ডিফারেন্ট স্কিলস। ইউ নিড ম্যাসিভ ইনপুট। আচ্ছা, ইনপুটের আরেকটা জায়গা যেটা ইংরেজিতে কথা বলার জন্য নিশ্চয়ই প্রচুর শব্দের ভান্ডারে ভোকাবুলারির প্রয়োজন হবে ডেফিনেটলি। বিশেষ করে ডে টু ডে ওয়ার্কিং লাইফ, ফ্যামিলি লাইফ বা এই জায়গাতে যেই ফ্রিকোয়েন্ট ইউজড শব্দগুলা, এগুলার কোনো একটা নির্দিষ্ট ডিকশনারি বলেন বা কোনো বই কি আছে কিনা, বা এমন কোনো রিসোর্স আপনি আমাদেরকে খুব সুন্দর কথা। আসলে একটা ভাষা যদি আপনি দেখেন যে হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ, এই যে আমি ধরেন একটা সেন্টেন্স বললাম হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ, তাহলে হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ 4টা ওয়ার্ড। তার মানে একটা সেন্টেন্স আসলে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, একটা স্পিচ হচ্ছে কতগুলো সেন্টেন্সের সমষ্টি। তার মানে নো ওয়ার্ডস নো ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজ
আনতে হলে আপনার ওয়ার্ডস জানতেই হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু লার্ন দিস ওয়ার্ডস অফ ভোকাবুলারি। তো বাংলাদেশে যে পদ্ধতিতে ওয়ার্ড শেখানো হয় এটা পুরোটাই আনসাইন্টিফিক, যেটাকে বলা হয় ডিকন্টেক্চুয়ালাইজড ওয়ার্ডস। আপনি দেখবেন একটা সো কল্ড বেস্ট সেলিং বুক ধরেন একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, নাম নিতে পারছি না, আই এম সরি টু সে। তো আপনি ওই ভোকাবুলারি বই খুঁজবেন, খুঁজে দেখবেন যে এরকম লেখা আছে, দেওয়া আছে অ্যাবিলিটি, দেওয়া আছে অ্যাবিলিটি সামর্থ্য, হ্যাঁ, সিনোনিম দেওয়া আছে ক্যাপাবিলিটি, আবার এখানে দেওয়া আছে সি, হ্যাঁ, এরপরে বাংলা অর্থ, এরপরে আবার একটা সিনোনিম, আবার ধরেন গো, বাংলা অর্থ সিনোনিম। এখন দেখেন আপনি সি, অ্যাবিলিটি, গো, এর মধ্যে কিন্তু কোনো মিল টিল নাই। অর্থাৎ এই ওয়ার্ডগুলো হয়েছে এরকম, ধরেন আপনি একটু লবণ আনলেন, একটু কচু আনলেন, একটু পানি আনলেন, একটু হলুদ আনলেন, আবার একটু ডাল আনলেন, আবার একটু চাল আনলেন, সব মিলিয়ে এটা আসলে কী হবে, খিচুড়ি হবে, কোনো একটা স্পেশাল খাবার টাবার আসলে হবে না। তো ভোকাবুলারি শেখার একটা সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে কনটেক্সট বেসড ওয়ার্ড শেখা। ধরেন আমরা একটা কনটেক্সট বেসড একটা ওয়ার্ড শিখি। ধরেন একটা ওয়ার্ড লাভ, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড, বহুল ব্যবহৃত ওয়ার্ড হচ্ছে লাভ, LOVE, লাভ, ইউ গট ইউর লাভ, রাইট? সো এখন এই লাভ রিলেটেড কয়টা ওয়ার্ড জানি আমি, এইটা একসাথে শিখতে হয়, যেটাকে বলে কলোকেশন। এর উপর আমার একটা বই আসতেছে আলহামদুলিল্লাহ। যেমন ধরেন আপনি আমার সাথে সাথে বলেন লস্ট লাভ, মানে যে ভালোবাসা হারাই ফেলছেন, মানে আগে প্রেম ছিল এখন আর নাই। নিউ ফাউন্ড লাভ, মানে যে ভালোবাসা নতুন খুঁজে পেয়েছি। ফার্স্ট লাভ, মানে এটা প্রথম ভালোবাসা, কেউ ভোলে না এমনটা। এবার একজনে অনেক প্রেম করে অ্যান্ড বলছে দোস দিস ইজ মাই লাস্ট লাভ, তাহলে এটা হচ্ছে আর একটা লাস্ট লাভ। এরপর দেখেন পাপি লাভ, ছোটোবেলার ভালোবাসা, পাপি লাভ, কুকুর ছানা ছোটো, ওখান থেকে পাপি লাভ। প্যারেন্টাল লাভ, বাবা মায়ের ভালোবাসা, হ্যাঁ। ডিভাইন লাভ, স্বর্গীয় ভালোবাসা, হ্যাঁ। পিওর লাভ, খাঁটি নিখাত ভালোবাসা। ইমপিওর লাভ, বেজাল ভালোবাসা, ফেক লাভ, হ্যাঁ। এখন দেখেন আমি কত ধরনের লাভ নিয়ে বললাম না। এখন লাভ রিলেটেড আপনার অনেক ওয়ার্ড কিন্তু একসাথে জানা হয়ে গেল। এখন বাংলাদেশে যে পদ্ধতিতে ভোকাবুলারি শেখায় গো যাওয়া, সি দেখা, স্লিপ ঘুমানো, তো গো স্লিপ ঘুমানো এর সাথে মিল নেই তো কোনো। কিন্তু আপনি লাভ নিয়ে যখন অনেকগুলো ওয়ার্ড শিখেছেন তখন একটা টপিক তৈরি হয়েছে, একটা কনটেক্সট তৈরি হয়েছে। এইভাবে কোনো বই আসলে বাংলাদেশে হয়নি। এই জন্য এই যে ডিকশনারি তো সবাই পড়ে, তারপরে ওয়ার্ডে এত প্রবলেম কেন? কারণ ডিকশনারিগুলো হচ্ছে ডিকন্টেক্চুয়ালাইজড। প্রথমে দেওয়া আছে এই, তারপর অ্যাবাউট, তারপর অ্যাবিলিটি, তারপর অ্যামাউন্ট, একটার সাথে একটার কোনো মিল নাই, শুধু একটা ওয়ার্ডের মিনিংটা জানতে পারেন। কিন্তু ওয়ার্ড শেখা হচ্ছে আমি এই ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে ওয়ার্ড শেখার মানে। সুতরাং ওয়ার্ড যদি শিখতেই হয় তাহলে কনটেক্সট বেস, কলোকেশন দিয়ে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে। এর উপর টেসল পাবলিকেশনসের আমার একটা বই আসতেছে, লেখার কাজ ডান, এখন মেকআপ চলছে। দোয়া করেন যেন এই বইটা বাংলাদেশিদের হাতে তুলে দিতে পারি, কারণ না হয় সারা জীবনেই আনসাইন্টিফিক ওয়েতে এই ভোকাবুলারি শিখতে স্টুডেন্ট বলবে হচ্ছে না। তো অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। তো ফাইনালি আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, এই যে আপনার প্রায় দীর্ঘ 2 যুগের কাছাকাছি ইংরেজি পড়ানোর যে অভিজ্ঞতা এবং 3 ডজনের উপরে বই আপনি লিখেছেন, তো এইগুলোর মধ্য দিয়ে লেখক হিসেবে এবং টিচার হিসেবে আপনি নিজেকে কতটা সফল মনে করেন, বা সফলতার যে জায়গাটা এইখানে যে? আলহামদুলিল্লাহ। তো আমি একটা কোরআনের আয়াত বলি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজেস বি টু আল্লাহ। সমস্ত অর্জন, সমস্ত ভালো কিছু, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ আমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। এই ভালো কাজ করানোটাও কিন্তু একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং। সবাইকে দিয়ে তো কাজগুলো হয় না। তো তার মানে জ্ঞানেরও জাকাত হচ্ছে আপনি এটা দিয়ে মানুষকে উপকার করবেন, এবং আপনি যখন লিখবেন আপনার মাথার সামনে থাকবে আমার দেশের মানুষকে আমি হেল্প করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি লিখছি, আমার লেখা দিয়ে যেন মানুষ উপকার পায়। আপনার ক্লাস করানো দিয়েও যেন সেম আপনার ফিলসফি বিলিফ সিস্টেম থাকতে হবে।
তাহলে আপনি আসলে সফল একজন টিচার অথবা লেখক হবেন। নাও ইফ আই জাজ মাই সেলফ, আমি যদি নিজের পারফরমেন্স যাচাই করি, আলহামদুলিল্লাহ, অল প্রেজেস বি টু আল্লাহ, আমি মনে হয় বাংলাদেশের সবচেয়ে লাকি টিচার। আমি যদি প্রথমে লেখক হিসেবে ধরি, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফোনেটিক্স বইটা আমার আলহামদুলিল্লাহ সেই আমি যখন সাইফোর্সে কাজ করতাম তখন থেকে লক্ষাধিক কপি বই মানুষ এখান থেকে পড়েছে। আপনিও মনে হয় এটা পড়েছেন, অডিও সহ। দ্যাট ইজ দ্য ফার্স্ট বুক বাংলাদেশের ইংলিশ উচ্চারণের উপরে, এত বড় বই, স্টিল খুব জনপ্রিয় বইটা। এবং আমি এই পর্যন্ত 35 বুকস লিখেছি, আরও 10-12টা বই আসার পথে। গত 20 বছর ধরে তো কাজ করছি আসলে। তো আমি হতো কি, রাইটার্স ব্যাংক থাকে, ধরেন একটা কাজ 25% করে রাখলাম, একটা 20%, একটা 10%, একটা 80%, একটা 90%। তখন প্রয়োজন অনুসারে আবার একটা কাজে লাগে। তো আমরা রাইটার্স ব্যাংক বানিয়েছি, তো এরকম তথ্যের রিসোর্স ব্যাংক। তখন একটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এখন আলহামদুলিল্লাহ, আর আমি নিজেই টাইপ করতে পারি, তো খুব ফাস্ট ইংলিশ টাইপ পারি, বাংলা টাইপ পারি, ফোনেটিক্স টাইপ পারি। সো আমার বই কোনো সময় কাউকে টাইপ করে দিতে হয় না, এভরিথিং আই ডু বাই মাই সেলফ। তো এই জন্য আমার স্পিডটা অনেক আলহামদুলিল্লাহ ভালো। তো আমার বইগুলো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত বই বের হয়েছে, আমি কতগুলো জিনিসের খুব একক দাবিদার। বাংলাদেশে ফোনিক্সের আমাকে বলা হয় দ্য ফাদার অফ প্রনাউন্সিয়েশন টিচিং। তো আমি এটা প্রথম লঞ্চ, এটা একটা পাগলামি ছিল, ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়ে এটা করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক সফল এই ফিল্ডে। তো এই বই খুব জনপ্রিয় হচ্ছে। ফোনেটিক্সের এটা একটা জনপ্রিয় একটা প্রকাশনা হলো। সেকেন্ড হয়েছে ফনিক্সের, যেটা আপনি এর আগে কথা ছিল যে ফনিক্সের কোনো বই ছিল না বাংলাদেশে। আমার এখন পর্যন্ত 18টা বই শুধু ফনিক্সের উপরই এসছে। এখন বাংলাদেশে প্রত্যেকটা শিশুর হাতে ফনিক্স বই তুলে দেওয়া যাবে। মজার ব্যাপার হচ্ছে বুক, অডিও অ্যান্ড ভিডিও সহ। এরপর আমার মেন্টাল ম্যাথের বই আছে, ভোকাবুলারি বই আছে, এবং আপনি জেনে খুশি হবেন পুরা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম একটা বই হয়েছে ইংলিশ ফর টিচার্স। এই নামে কোনো বই এ পর্যন্ত আসলে কোথাও নেই, ইউ ক্যান সার্চ, আসলে নেই। এটারও অডিও ভিডিও সহ 376 পৃষ্ঠার একটা বই। ইংলিশ ফর প্যারেন্টস, ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি। ইংলিশ ফর কিডস, ইংলিশ ফর প্রফেশনালস, এরকম করে এক্সক্লুসিভ প্রায় 50টার মতো বইয়ের আমার প্রকাশনা বাই 2025-এ হবে ইনশাআল্লাহ, অর্ধশত বই। তো এই ক্ষেত্রে আমি অনেক খুশি। তবে লিখতে লিখতে মাঝে মাঝে মনে হয় যে পাবনায় দু একটা রুম টুম বুক টুক করা লাগবে কিনা। আসলে পাগলের মতো হয়ে যাই যে গত 12 বছর বাড়িতে যাওয়া হয় না। মানে লিখতে গেলে না, মানে ওর মধ্যে ডুবে যাওয়া হয়, আর খাওয়া ঠিক থাকে না, কিছু ঠিক থাকে না। মনে হয় আরেকটু চেঞ্জ কিভাবে করলে ভালো হবে, কি করলে লার্নার আরেকটু পড়তে তার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ এই হিসেবে আমি অল প্রেজেস বি টু আল্লাহ, আবার বলবো সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অনেক ভালো ভালো বই আল্লাহ আমার মাধ্যমে আমার দেশের মানুষের জন্য আনাতে সাহায্য করেছেন। সেকেন্ড হচ্ছে টিচার হিসেবে আমি কতটুকু সফল। আমি একটা নিউটনের তৃতীয় সূত্র ধার করে আবার আমি একটা কোটেশন বানিয়েছি যে হাউ ইজ এ টিচার, একজন টিচার কেমন, তার স্টুডেন্ট যেমন। প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সো এরকম, অর্থাৎ আপনি এটার সমান সমান ইকুয়াল একটা জিনিস আছে। টিচার কেমন, তার স্টুডেন্ট যেমন। একদম সোজা কথা, এখানে আর কোনো থিওরি নাই, ডান হাত বাম হাত, বাট যদিও সুতরাং নাই। স্টুডেন্টের পারফরমেন্স ভালো, স্টুডেন্ট সফল, টিচার ভালো। আর টিচার অনেক ভালো কিন্তু তার কোনো সফলতার স্টোরি নাই, হি অর শি ইজ নট এ গুড টিচার। সোজা কথা হচ্ছে এটা। আপনি জেনে খুশি হবেন, এবং আপনি এটা জানেন যে আমার সাথে ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রথমে আমার ছাত্রী হিসেবে যারা কাজ করেছে, পরে এর আবার আমার কলিগ হিসেবে কাজ করেছে। আমি এটা খুব পছন্দ করি যে আমার শিক্ষার্থীরা আমার কলিগ হবে। এটা মানে আমাদের টেসল বাংলাদেশের একটা স্ট্র্যাটেজি হচ্ছে এটা, লার্নিং বাই টিচিং। অর্থাৎ তুমি পারো তাহলে তুমি পড়াও, নাহলে তুমি পারো না, আমরা এটা বিশ্বাস করি না। তো আপনি বাংলাদেশে এখন যতগুলো ইংলিশ সেন্টার দেখবেন, এর বেশিরভাগ সেন্টারগুলোর যারা ফাউন্ডার, দে আর মাই ব্রাদার্স, সিস্টার্স, আমার কলিগ। আমার হাত ধরেই ইংলিশ উচ্চারণের তাদের হাতে খড়ি হয়েছে, এবং তারা আমার সাথে কলিগ হিসেবে কাজ করেছে, আমরা একসাথে রিসার্চ করেছি। মানে
একত্রে একটা যাত্রাকে আমরা আসলে চালু রেখেছি। আপনি ইংলিশ থেরাপির আপনি সাইফুলকে ধরেন, আপনি সে ইংলিশ এবং যারা যারা ইংলিশ উচ্চারণ নিয়ে কাজ করেছে এক একজন মিলিয়নার, এক একজন এখন তারা এক একজন এক একটা সেন্টারের মালিক, তারা আলহামদুলিল্লাহ ওরা অনেক সফল। আপনি ধরেন এলটিডিজের মিস্টার ইমন, আচ্ছা আমার সাথে কাজ করেছে এবং অনেক ভালো একজন শিক্ষক কিন্তু, এবং খুব জনপ্রিয় হয়েছে ওর প্রতিষ্ঠান। আপনি ধরেন হেডম্যান একাডেমির মিস্টার ইমাম, ওকে তো আমি নিজের সন্তানের মতো মনে করি। ও এসএসসির পর থেকে ওর সাথে ওর এসএসসির পর থেকে আমার সম্পর্ক, আমি হাতে ধরে ধরে ওকে, এবং আমার অনেক ভালো রিলেশন, ওর ওখানে যাই। তো দেখেন এরপরে বর্নিল একাডেমির মিস্টার মাহমুদ, সে আমার সাথে সাইফার্সে কাজ করেছে। মিস্টার সারোয়ার কী বলে ইংলিশ A to Z মিস্টার সাব্বির, সে আমার সাথে সাইফার্সে কাজ করেছেন এবং সেও একজন রাইটার এবং ফোনেটিক্সে অনেক ভালো একজন শিক্ষক, মানে অনেক জনপ্রিয় একজন শিক্ষক। রোকসানা আক্তার রুপি, সে একজন ESL ট্রেনার, উনি আমার সাথে কাজ করেছেন সাইফার্সে আমি যখন ইংলিশ উচ্চারণ শুরু করি প্রথম। তারপর আপনার নির্ঝর এডুকেশনের মিস্টার নির্ঝর, আপনি এরকম করে 1 মিনিট স্কুলের মিম, আর হাসানের রাকিব, এরকম করে আপনি দেখবেন যে অন্তত 20টা নাম নিব প্রতিষ্ঠানের যারা আমার সাথে ফোনেটিক্স ডিপার্টমেন্টের সাথে জড়িত ছিল এবং তারা খুবই সফল। এখন বর্তমানে আপনি দেখবেন সিজদা, ও খুব জনপ্রিয় একজন, সিমরেন লুবাবা, তারপর বাংলাদেশে যে ছোট ছোট লার্নাররা রয়েছে যারা ওয়ার্ল্ড রেকর্ড করছে, মিস্টার সাফওয়ান ওয়ার্ল্ড রেকর্ড করা একটা বাচ্চা, ভিকারুন্নেসার হেড গার্ল মিস জারিন, ও এখন হেড গার্ল এই সালে, ও সেই ছোটোবেলা থেকে আমার কাছে পড়ে। ভিকারুন্নেসার থেকে আরেকটা মেয়ে বের হয়েছে, ও হার্ভার্ড থেকে পড়ে এসছে, মিস উপমা, হ্যাঁ সে এখন নিউ ইয়র্ক একটা ইউনিভার্সিটিতে টিচার। আপনাকে আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো যে আমার স্টুডেন্টরা তারা মিডিয়াতে আছে, সাংবাদিক হিসেবে আছে, ইউনিভার্সিটি টিচার হিসেবে আছে, ম্যাজিস্ট্রেট আছে, টিচার ট্রেনিং দিয়েছে আমি প্রায় 1.5 লক্ষ। এত টিচার ট্রেনিং দেওয়ার সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে। আবার বলবো অল প্রেজেস বি টু আল্লাহ, কারণ আল্লাহ আমাকে এত পরিমাণে সার্ভ করাতে পেরেছেন। আর আমি সবচেয়ে লাকি একটা ব্যাপারে, আল্লাহ মনে হয় আমাকে সবচেয়ে ভালো ভালো স্টুডেন্টগুলোর টিচার বানিয়ে দিয়েছেন। তো এই জন্যই বলবো যে ইয়াসির স্যার কেমন, তার স্টুডেন্ট যেমন। এক্স্যাক্টলি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ইয়াসির স্যার, আপনি আমাদের এই দি মুফাসসিল শোতে অ্যাটেন্ড করেছেন। ফাইনালি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এর মধ্য দিয়ে আজকের সেশনটি আমরা শেষ করি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুন্দরতম গিফট হচ্ছে সময়। আমরা সময়ের প্রতি যদি খুব সচেতন হই তাহলে আমাদের জীবন সম্পর্কে সচেতনতা আসবে, সফলতা আসবে। আমরা সবসময় সময়কে উপেক্ষা করি, মানে আমাদের লাইফকে উপেক্ষা করি। আর জীবনে একটা গোল থাকতে হয়, যেমন একটা ফুটবল খেলতে গেলে গোল পোস্ট ছাড়া যেমন গোল হয় না, যে কোনো একটা কিছু শিখতে গেলে প্রত্যেক দিনের আলাদা আলাদা ছোট ছোট গোল থাকতে হয়। হোয়াট ইজ ইয়োর টুডেজ গোল, হোয়াট ইজ ইয়োর টুমরোজ গোল, এটা আপনার ফিক্স করা থাকতে হবে। প্রচণ্ড জেদ, ভালোবাসা, একটা পারপাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি আরেকটা বলি, আমি এত পরিশ্রম কেন করতে পারি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে, কারণ আমি টাকার জন্য কাজ করি না। সত্যিকার অর্থে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমার দেশের মানুষ উপকৃত হবে, টাকাটা বাই প্রোডাক্ট হিসেবে ওটা আসে। তো আপনার যদি এরকম নিয়ত থাকে তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে, আপনার ভালোবাসা বাড়বে মানুষের আপনার প্রতি, তো সব মিলিয়ে এটা হবে। আর 3টা স্কিল এই যুগে খুবই জরুরি। নাম্বার 1 ম্যাথ স্কিল, নাম্বার 2 IT স্কিল, অ্যান্ড নাম্বার 3 ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। এই 3টা স্কিল হলে আগামী যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডমিনেটেড ওয়ার্ল্ড আসছে, চাকরির বাজার আসছে, এখানে টিকে থাকা যাবে। আর আমি মোফাজ্জল সাহেবের সাথে, আর আমি মোফাজ্জলের কাছে স্পেশালি কৃতজ্ঞ এই জন্য যে উনি আমার IT ফিল্ডের, উনি একজন মেন্টর হিসেবে কাজ করেন সবসময়। উনি নিজে একটা জিনিস ধারণ করেন, নিজে সবসময় নিজেকে আপডেট করেন এবং ওইটা মানুষকে দিতে পছন্দ করেন। আমরা অনেক বছর, 7-8 বছর একসাথে কাজ করছি। উই হ্যাভ বিন ভেরি গুড ফ্রেন্ডস এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিছু মিশন নিয়ে আগাচ্ছি। বাংলাদেশে শুদ্ধ উচ্চারণে ইংলিশ বলবে প্রত্যেকটা শিশু। আমি ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছি এবং কারিকুলাম
এবং একটা দেশের কারিকুলাম কেমন হওয়া উচিত এর একটা আমি মডেল দাঁড় করাচ্ছি। আসলে মডেল দরকার, এটা বাংলাদেশ দেখতে পারবে। এবং আমার স্বপ্ন পুরো ওয়ার্ল্ডের মধ্যে, আমার একদম দৃঢ় একটা স্বপ্ন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুকরণ করার মতো হবে। এটা আমি করতে চাই। দিস ইজ মাই ড্রিম। এবং লাস্টলি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর যেন রহমত থাকে, আমি পাই, আমি যখন মারা যাব আমি যেন আল্লাহ প্রদত্ত জান্নাতে যেতে পারি। এটা আমার একটা উদ্দেশ্য, জীবনের একটা লক্ষ্য। সবার কাছে দোয়া চাইছি এবং দোয়া করে আমার অংশ শেষ করছি। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি।